আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন জগন্নাথ ইউনিভার্সিটি ফিচার কলাম অ্যান্ড কন্টেন্ট রাইটার্স কর্তৃক আয়োজিত আজকের লাইভ ঈদ আড্ডা ও লেখালেখি পর্যালোচনা। আজকের লাইভে অতিথি হয়ে আমাদের সঙ্গে আছেন খুব খুব জনপ্রিয় একজন এইচ এম নাজমুল ভাই, সম্পাদকীয় সহকারী ও সাংবাদিক, দৈনিক ইত্তেফাক। আমরা খুব লাকি যে আজকের অনুষ্ঠানটিতে আমরা ভাইকে পেয়েছি এবং ভাইও কিছুটা সময় আমাদের জন্য দিয়েছেন, উৎসর্গ করেছেন। কথা না বাড়িয়ে ভাইয়ের কাছেই চলে যাচ্ছি। তার আগে একবার বলে নিচ্ছি, আমি রূপায়ণ নিজের মিমি, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সমাজ বিজ্ঞান বিভাগ, আর এই গ্রুপটির মডারেটর। আর কথা না বাড়িয়ে ভাইয়ের কাছে চলে যাই। ভাই, ঈদ মোবারক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রজন্মের লেখকদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আলোচনায় অংশগ্রহণ করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ধন্যবাদ ভাই। এই তো বলা যায় চারদিকে যেমন হাহাকার, মৃতের আর্তনাদ, একটা অস্থির সময়, করোনা পরিস্থিতিটি আমাদেরকে নাজেহাল করে ফেলছে। এর মাঝে ঈদ যেন একটু করে আনন্দের বার্তা নিয়ে এলো আমাদের জন্য। তো ভাই, এই ঈদটি আপনার কেমন কাটলো এবং আপনি কেমন আছেন যদি আমাদেরকে জানাতেন। আহ, প্রথমত সারা বিশ্বে করোনা মহামারী এই বাস্তবতায় আমাদের মাঝে ঈদ এসেছে। তো সুস্থ সুন্দরভাবে ঈদ করতে পেরেছি, এটাই আসলে সব থেকে বড় পাওয়া। যে আমি এখন পর্যন্ত সুস্থ আছি এবং স্বাভাবিকভাবে বেঁচে আছি। চারিদিকে হাহাকার, করোনা আক্রান্ত মানুষ, কারো আত্মীয় স্বজন মারা যাচ্ছে, কারো আপনজন মারা যাচ্ছে, কেউ বা অসুস্থ হচ্ছে। তো এইরকম একটা বাস্তবতায় আমরা ঈদ পালন করছি। আসলে বেশিরভাগ মানুষেরই মন খারাপ, তাদের মন হয়তো বিষণ্ণতায় ভারাক্রান্ত। তো এরকম একটা পরিস্থিতি যখন চারিদিকে বিরাজ করছে, ঠিক সেই মুহূর্তে ঈদ আসলে আমাদের কতটা আনন্দ দেয় সেটা আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। তারপরে যেহেতু এটা আমাদের আহ বছরের সব থেকে বড় দুইটা ধর্মীয় উৎসবের ভিতরে একটা, তো সেই হিসাবে আসলে যেহেতু আমি সুস্থ আছি, সুন্দরভাবে এখন এই রকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, সেহেতু আসলে বলাই যায় যে এখন পর্যন্ত ভালো আছি। এবং আশা করি শুধুমাত্র আমাদের দেশেই না, সারা বিশ্বের মানুষই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুন্দরভাবে আগামী দিনগুলো পার করবে। ধন্যবাদ ভাই। আলহামদুলিল্লাহ আপনি এখনো ভালো আছেন, এটা শুনে আমাদেরও ভালো লাগছে। তো ভাই, ঈদের প্রসঙ্গ যেহেতু চলেই আসছে আর আজকে যেহেতু ঈদ আড্ডা, তো অনেক কথা শুনবো আপনার থেকে। তো ঈদ কেন্দ্রিক কোনো মধুর স্মৃতি যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন, বা ছোটবেলার ঈদ কেন্দ্রিক কোনো অনুভূতি যেটা আপনি এখন মিস করেন, চাইলেও আর সেই সময়টা ফিরে আনা সম্ভব না, তবে স্মৃতিচারণ যদি একটু জানাতেন আমাদেরকে। আচ্ছা, ঈদ আসলে সব সময় আমার জন্য একটা আনন্দের বিষয় ছিল। শুধুমাত্র করোনা ভাইরাস, এই যে মহামারীটা গত বছর আসার পর থেকে ই বাড়িতে যেতে পারছি না, নিজের হোম টাউনে যেতে পারছি না, বাবা মার সাথে ঈদ করতে পারছি না, পরপরে 4 ঈদ। সেই হিসেবে আসলে বাবা মার সাথে সময় কাটানোটা খুব মিস করছি। আর মধুস্মৃতি বলতে ঈদের আহ ছোটবেলায় ছেলেবেলায় যেটা হতো, খুব সকালে, মানে ঈদের আগের দিন রাতে এক্সাইটমেন্টে ঘুম আসতো না, যে পরদিন সকালে উঠতে হবে, খুব ভোরে উঠে গোসল করে নামাজে যেতে হবে, এই উত্তেজনা আসলে ঘুমাতে পারতাম না। তো এরপর খুব সকালে ঘুম থেকে উঠে গোসল টোসল করে মসজিদে যেতাম। মসজিদ থেকে নামাজ পড়ে এসে কোরবানি ঈদে বিশেষ করে চলে যেতাম যেখানে আমাদের গরু রাখা আছে। তো আসলে গরুর তো আসলে আমি জবাই করতে পারি না বা গরুর মাংস কাটতে পারি না, কিন্তু আশেপাশে থাকার যে উত্তেজনাটা, এটাই আসলে অনেক বড় ব্যাপার ছিল। তো যেহেতু এবছর বলতে গত বছর, এবছর 2 বছরই পরিবারের সাথে ঈদ কাটাতে পারিনি, সেই হিসেবে আসলে ওই বিষয়টাই মিস করছি, যে বাবা মা আপনজনের সাথে ঈদ কাটানোর যে বিষয়টা, এটাই আসলে এখন মধুস্মৃতি হয়ে দাঁড়িয়েছে আমার জন্য। তো এটাই আর কি। ধন্যবাদ ভাই। আসলে আমাদের সবারই শৈশব স্মৃতিগুলো খুবই আনন্দদায়ক। হ্যাঁ, ঈদ মানেই যেন একটা আনন্দের সুর বেজে ওঠে চারদিকে, সেই সঙ্গে কোরবানির তো একটু বেশি আনন্দদায়ক। মাংস কাটা, মাংস বিতরণ করা, সবকিছু মিলে একটা দারুণ এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করে। তো ভাই, এবার সরাসরি লেখালেখিতে চলে যাই। আমরা যারা তরুণ প্রজন্ম, লিখতে আগ্রহী, বা যারা অলমোস্ট লেখালেখি শুরু করেছে আমাদের নতুন প্রজন্মের মধ্যে, তাদের জন্য যদি শুরুতেই কিছু একটু বলতেন।
আচ্ছা, নতুন যারা লেখালেখি শুরু করেছে বা শুরু করতে চাচ্ছ তাদের জন্য আমার প্রথম পরামর্শ হচ্ছে যে লেখালেখি করার আগে তোমরা পড়াশোনা করে নাও। তোমরা যেকোনো বিষয় নিয়ে লেখালেখি করতে পারো। আমার আমি সবসময় বলে থাকি এই কথাটা, যে কাউকে আমি পরামর্শ বা উপদেশ দেই না কেন, আমি প্রথমেই বলে থাকি তুমি যদি ১ পৃষ্ঠা লিখতে চাও তাহলে তোমাকে কমপক্ষে ১০ পৃষ্ঠা পড়তে হবে। ইদানিং আমি যেটা খেয়াল করছি যে নতুন যারা লেখালেখি শুরু করছে, এখন তো আসলে ইন্টারনেটের যুগ। সবাই আসলে টপিকটা ইন্টারনেটে সার্চ দিচ্ছে। ইন্টারনেটে কি আছে সেখান থেকে দেখে, এবং সেখানে যতটুকু আছে ততটুকু তারা ঠিকমতো দেখছে না। তো এই বিষয়টা আসলে আমাকে হতাশ করে যে তোমরা, আমি তো বলি যে ১ পৃষ্ঠা লেখার আগে তোমরা ১০ পৃষ্ঠা পড়ে নাও। আসলে নতুন প্রজন্মের যারা লেখক বা যারা নতুন লেখা শুরু করছে, তারা আসলে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ইন্টারনেটে পেয়েই এটাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিচ্ছে, এবং এই বিষয়টাও তারা ঠিকমতো স্টাডি করছে না। তো এই বিষয়টা স্টাডি না করার কারণে যেটা হচ্ছে, তারা যে বিষয় নিয়ে লিখতে চাচ্ছে এই লেখাটা পরিপূর্ণতা আসছে না। আর যারা লেখালেখি করতে চাচ্ছে বা নতুন লেখালেখি শুরু করেছে তাদের জন্য আমার দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে লেখার বানানের দিকে তোমরা খেয়াল রাখো। অনেক লেখা পেয়ে থাকি আমরা যারা নতুন লেখালেখি শুরু করছে, আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি যে তোমরা লেখালেখি শুরু করেছো। যে বর্তমান এই যে টিকটক, ভিগো, তারপর হচ্ছে আরো যেসব অ্যাপ্লিকেশন আছে, এখানে যেখানে তরুণ প্রজন্ম তাদের সময়গুলো ব্যয় করছে সেখানে তোমরা লেখালেখি শুরু করছো, জিনিসটি সত্যি আমাদের আশাবাদী করে তোলে। কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে তোমরা যে কাজটি করো না কেন সেই কাজটি তোমার সঠিকভাবে করতে হবে, ভালোভাবে করতে হবে। তো বায়ানের যে বিষয়টা নিয়ে বলছিলাম যে তোমরা লেখালেখি করার আগে তোমরা হচ্ছে, যেহেতু নতুন লেখালেখি শুরু করেছো, তো এখন থেকেই তোমরা হচ্ছে নিজেদের বানানের দিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। যে যে জিনিসটা আমি লিখছি আমি চেষ্টা করব যে শতভাগ যেন এটার বানানটা ঠিক থাকে। প্রথমত হচ্ছে তোমার জিনিসটা নিয়ে পড়াশোনা করতে হবে, যে কোনো টপিক নিয়ে লেখা যেতে পারে, দুনিয়া এমন কোনো বিষয় নেই যে বিষয়টা নিয়ে হচ্ছে লেখালেখি করা যায় না। এখন টপিক নির্বাচন করার পর তোমার জিনিসটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে, তারপর তুমি যখন লেখালেখি শুরু করবে তখন হচ্ছে তোমাকে লেখাটার বানানের দিকে খেয়াল রাখতে হবে। তৃতীয়ত আমার পরামর্শ থাকবে যে তোমরা লেখালেখিতে প্রচুর তথ্য উপাত্ত ব্যবহার করবে, তথ্য উপাত্ত বা স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবে। এবং স্ট্যাটিস্টিক্স ব্যবহারের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে সব সময় যে লেটেস্ট কোন আপডেটটা আছে এবং লেটেস্ট এবং গ্রহণযোগ্য। লেটেস্ট ইনফরমেশন বলতে যে কোনো একটা সংস্থা একটা তথ্য উপাত্ত তুলে ধরলো এবং ওইটাই তুলে দিলে, জিনিসটা এরকম না। সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন ওই তথ্য সূত্রটির গ্রহণযোগ্যতা সব জায়গাতে থাকে। আর লেখালেখির ক্ষেত্রে আমার আরেকটি পরামর্শ হচ্ছে তোমরা লেখালেখি করে নিজে যখন লিখবে তখন হচ্ছে নিজেই হচ্ছে নিজেকে বিচারকের ভূমিকায় অবতীর্ণ করে তারপর হচ্ছে পুরো লেখাটা নিজেকে দেখতে হবে। দরকার হলে একটা লেখা লিখে ১-২ দিন অপেক্ষা করে তারপর হচ্ছে তুমি যখন লেখাটা রিভাইজ করবে, লেখাটা দেখবে, তখন নিজেই হচ্ছে অনেক ভুল খুঁজে পাবে। তো লেখালেখি অনেক ধৈর্যের একটা ব্যাপার। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে যারা হচ্ছে নতুন লেখালেখি শুরু করেছো। যে একটা লেখা লিখেই হচ্ছে আমি খাতা জমা দিয়ে দিলাম পরীক্ষায়, যেটা আমরা করে থাকি যে লেখালেখি করে রিভাইজ খুব কম স্টুডেন্টরা করে, ভালো স্টুডেন্টরা বাদে। তো আমি বলবো যে তোমার লেখালেখি করে একটু অপেক্ষা করো। তুমি যদি ২ দিন পর নিজের লেখাটাকে নিজেই দেখো তখন হচ্ছে তুমি অনেক ভুল খুঁজে পাবে। তো এই হচ্ছে আমার মোটামুটি প্রাথমিক, তোমাদের প্রাথমিক উপদেশ বা হচ্ছে দিক নির্দেশনা যেটাকে বলে থাকি। এই বিষয়গুলো তোমরা যদি একটু খেয়াল রাখো যে নতুন যারা লেখালেখি শুরু করেছো, আশা করি তোমরা ভালো করতে পারবে। অসাধারণ দিক নির্দেশনা সত্যি। লেখার আগে পড়তে হবে, এটাই মূল মন্ত্র। আর লিখতে গেলে নিজেকেই নিজের বিচারক হতে হবে এবং দেখতে হবে কতটা মানসম্মত হচ্ছে। আহ পাঠকরা কিভাবে সেটিকে গ্রহণ করবে সেই দিকটা আমাদের মাথায় রাখা উচিত। ধন্যবাদ ভাই। সেই সাথে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আমরা যারা নতুন লেখক তারা অনেক সময়ই একটা জিনিস নিয়ে খুব সন্দিহান হয়ে পড়ি যে আমাদের শব্দসীমা কেমন হবে, লেখাটিকে আমরা কিভাবে শুরু করব, মাঝেই বা কি ধরনের তথ্য দিব, বা উপসংহারে কি ধরনের কথাগুলোকে আনলে সেটি গ্রহণযোগ্যতা পাবে পত্রিকার ক্ষেত্রে। তো ভাই এই বিষয়টা যদি আমাদেরকে জানাতেন সংক্ষিপ্ত পরিসরে যে লেখার প্যাটার্নটা কেমন হওয়া উচিত আর সেই সাথে শব্দসীমার দিকটা আমরা কিভাবে মেনটেন করব। আচ্ছা, লেখার শব্দসীমার বিষয়টা আসলে এক একটা পত্রিকা বা এক একটা প্রতিষ্ঠানে এক এক রকম হচ্ছে নির্ভর করে। কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো হাজারের উপর শব্দ সংখ্যা নিয়ে থাকে, কোনো কোনো প্রতিষ্ঠান হয়তো ৫০০ থেকে ৭০০। ব্যক্তিগতভাবে আমি যেহেতু ইত্তেফাকের সাথে যুক্ত আছি, তো ইত্তেফাকের কথা আমি বলি। আমাদের ইত্তেফাকে নতুন প্রজন্মের ভাবনা যে অংশটা রয়েছে আহ সম্পাদকীয় পাতায়,
তো এখানে আমরা হচ্ছে সর্বোচ্চ 500 থেকে 700 শব্দের লেখা আহ্বান করে থাকি। 700 শব্দের বেশি হলে সেই লেখাটা আসলে আমরা অনেক ভালো লেখা হলে তখন আমরা এটাকে এডিট করে কেটে তখন আমরা হচ্ছে এটাকে ফিট করে থাকি। আর এছাড়া 500 থেকে 700 র ভিতরে হলে হয় কি যে আমরা মোটামুটি এটাকে একটা শেপে এনে আমরা ৩ টা লেখা খুব সুন্দরভাবে সাজাতে পারি। তো এই কারণে আমি নতুন প্রজন্মের লেখক যারা ইত্তেফাকে লেখালেখি করতে চাও বা করে আসছো তাদেরকে আবারও বলছি যে তোমরা 500 থেকে 700 শব্দের লেখা পাঠালে আমাদের জন্য খুব ভালো হয়। তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে তোমরা যেহেতু শব্দ সংখ্যা আর বিষয়টি জানতে চেয়েছো, যে আমার মনে হয় যে সর্বোচ্চ 1000 থেকে 1200 শব্দের মধ্যে যদি কলামটা হয় সেক্ষেত্রে খুবই ভালো হয়। আহ 1200 শব্দের বেশি আসলে আমার ধারণা যে কোনো পত্রিকাতেই 1200 শব্দের অধিক লেখা দিতে পারে না। কারণ পত্রিকার একটা প্যাটার্ন আছে, একটা সাইজ আছে, তো এই সাইজ অনুসারে মোটামুটি 1200 যে শব্দ সংখ্যা এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড একটা শব্দ সংখ্যা, এটাই আর কি। ধন্যবাদ ভাই। তাহলে আমরা অবশ্যই লিখবার সময় 1200 শব্দের দিকটা ম্যানেজ করব, যে এর বেশি যেন আর না হয়, আর একেবারেই কম হয়ে গেলেও অনেক মুশকিল হয়ে যায়। প্রত্যেকটা হুম, হুম। পত্রিকার কিছু নিজস্ব নীতিমালা আছে, ভাই যেমনটা বলছিলেন, ইত্তেফাকের ক্ষেত্রেও তেমনই কিছু নিজস্ব নীতিমালা আছে। আমরা সেই নীতিমালাগুলোর দিকে যদি নজর দিই তাহলে আমাদের লেখা প্রকাশের সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। ধন্যবাদ এখানে ভাই। আমি একটা এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাচ্ছি যে তোমরা যে পত্রিকা লেখা পাঠাতে চাচ্ছ সেই পত্রিকায় কোন অংশে লেখাটা ছাপা হতে পারে এই বিষয়গুলো তোমরা যদি দুই একদিন স্টাডি করে নাও সেক্ষেত্রে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এখানে যে অন্যান্য পত্রিকায় ধরো তোমরা লেখা পাঠাতে যাচ্ছ, তো সেখানকার যে লেখার সাইজ বা শব্দ সংখ্যা তোমরা যদি একটু ধারণা করে নাও, দুই একদিন পড়াশোনা করেও পত্রিকাটা সম্পর্কে একটু স্টাডি করলেই তোমরা কিন্তু ধারণা পেয়ে যাবে যে কতটা হতে পারে। আর অনেক বড় লেখা আসলে পাঠানো ঠিক না, কারণ হচ্ছে অনেক বড় লেখা দেওয়ার জায়গা থাকে না। এটা শুধু নতুন প্রজন্মের লেখকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা আমাদের যে কোনো কলমের ক্ষেত্রে প্রযোজ্য। অনেক সময় আমরা বিব্রত হয়ে যাই যে অনেক বড় মানের একজন লেখক বা দেশ বরেণ্য একজন ব্যক্তিত্ব, তিনি হয়তো আমাদের 4000 শব্দে একটা লেখা পাঠিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা খুব বিব্রত হই, কারণ অনেক বড় বড় লেখকদের লেখা আসলে এডিট করতে গেলে তখন অনেক কিছু ফেলে দিতে হয়। তো এই জন্য একটু পত্রিকায় লেখা পাঠানোর আগে একটু মোটামুটি স্টাডি করে নিলে আমার মনে হয় সবারই সুবিধা হয় যে কত যেতে পারে বা কতটুকু আমার জন্য গ্রহণযোগ্য, মানে আমার জন্য বরাদ্দ জায়গা থাকতে পারে, এই বিষয়গুলো তোমরা যদি নিজেরাই একটু স্টাডি করে নাও সেক্ষেত্রে সেটা সর্বোচ্চ হবে। আর আমি যেহেতু ইত্তেফাকের সঙ্গে যুক্ত আছি, আমি তোমাদের আবারও বলছি যে তোমরা লেখা পাঠাতে হলে অবশ্যই আমাকে 500 থেকে 700 শব্দের ভিতর লেখাটা দিলে আমার জন্য খুবই ভালো হয়। ধন্যবাদ ভাই। আশা করি যাদের এই সংশয়টা ছিল তারা এই মুহূর্তে মোটামুটি একটা পরিষ্কার ধারণা পেয়েছি যে লেখার ক্ষেত্রে শব্দসীমা কত হওয়া উচিত। ভাই, আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে লেখা পাঠানোর সঠিক সময় কোনটি? যদি আমি 16ই ডিসেম্বরকে উপলক্ষ করে লেখা পাঠাতে চাই, তাহলে ঠিক কতদিন আগে আমার লেখাটা পাঠানো উচিত? যদি আচ্ছা, বিষয়টা যে আমাদেরকে জানান। আচ্ছা, লেখা পাঠানোর সঠিক সময় বলতে আসলে আমরা যেহেতু পত্রিকায় যারা কাজ করে থাকি আমাদের ওয়ার্ক আওয়ারটা শুরু হয় হচ্ছে দুপুরের পর থেকে। দুপুরের পর বলতে 2টা 3টা বা এই সময় থেকে আমাদের ওয়ার্ক আওয়ারটা শুরু হয়। তো আমি বলবো তোমাদের লেখা পাঠানোর জন্য সব থেকে বেস্ট সময় হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টার ভিতর। এর মধ্যে তোমরা যদি হচ্ছে লেখাটা পাঠিয়ে থাকো, এই লেখাটা হচ্ছে একদম, যেটা আমি ফ্রাঙ্কলি বলছি তোমাদের, যে এই লেখাটা একদম আমাদের সামনে রেডি টু কুক যেটাকে বলা হয়, একদম রান্না করার জন্য প্রস্তুত হয়ে থাকে আমাদের জন্য। তো সকাল 10টা থেকে 2টার ভিতর হচ্ছে লেখাটা পাঠালে সব থেকে ভালো হয়। আর যেটা জানতে চেয়েছো যে বিশেষ দিবসের যে লেখাগুলো, এই লেখাগুলো হচ্ছে 2 থেকে 3 দিন আগে দিলে সব থেকে ভালো হয়। আর আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বলবো, অফ দ্য রেকর্ড, যদিও আমি অন দ্য রেকর্ডে আছি, যে সব থেকে ভালো হয় বিশেষ দিবসে 1 থেকে 2 দিন আগে লেখাটা পাঠালে। সেক্ষেত্রে হয় কি অনেক লেখার ভিড় এটা নিচে চলে যায় না, এবং ওই লেখাটা আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারি। এজন্যই আরকি। যেমন হচ্ছে 16ই ডিসেম্বরের আগে তোমরা যদি লেখাটা দিতে চাও 14 থেকে 15 তারিখ লেখাটা দিলে খুবই ভালো হয়। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবে যে তোমরা যারা বিশেষ দিবসে লেখা লিখতে চাও, বিশেষ দিবস নিয়ে যেকোনো নিয়ে, তোমরা হচ্ছে দিবসটা 1 থেকে 2 দিন আগে লেখাটা পাঠাবে। অনেকে হচ্ছে বিশেষ দিবসের লেখা 5 থেকে 7 দিন আগে বা 2 সপ্তাহ আগে লেখা পাঠিয়ে থাকে। সেক্ষেত্রে হয় কি কাজের চাপে বা লেখার চাপে ওই লেখাটা হচ্ছে পিছনে পড়ে যায়। আহ আমরা বিশেষ গুরুত্ব দিতে চাইলে অনেক ভালো একটা লেখা দেখা যাচ্ছে হচ্ছে 2 সপ্তাহ আগে পাঠিয়ে রেখেছে, সেক্ষেত্রে দেখা যায় আমরা গুরুত্ব দিতে চাইলেও লেখার চাপে আমরা পারি না, ওই লেখাটা পিছনে পড়ে যায়। তো এই কারণে অনেক বেশি যেন আগে না হয়ে যায়। তো সব থেকে ভালো হয় 1 থেকে 2 দিন অথবা সর্বোচ্চ 3 দিন আগে তোমরা যদি লেখাটা পাঠাও বিশেষ দিবসের, এটাই আর কি।
চমৎকার দিক নির্দেশনা আর সাথে আমরা কিছু টিপস পেয়ে গেলাম কিভাবে লেখা পাঠালে খুব দ্রুত প্রকাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ধন্যবাদ ভাই। ভাই, এই যে আপনি যে কথা বলছেন, আপনার কথার মাঝে কিছু চমৎকার শব্দ আছে যেগুলো শ্রোতাকে আকৃষ্ট করছে। ইভেন ইত্তেফাকের শিরোনামগুলো এরকমই হয়, বেশ নজর কাড়া শিরোনাম। আমি নিজেও মুগ্ধ হয়ে যাই শিরোনামগুলো দেখে। যেমন ঈদের আগে একটা শিরোনাম দেখছিলাম, জীবনকে তোয়াক্কা করুন। এই যে মানে শিরোনামটা শুনেই মন চাচ্ছে যে ভিতরে কি আছে একটু পড়ে আসি, জীবনকে আমরা কেন তোয়াক্কা করব, কি হয়েছে। এই যে একটা জানার আগ্রহ তৈরি হয় শিরোনামের মাধ্যমে। এই সুন্দর শিরোনামটা তৈরির যদি টিপসটা আমাদেরকে জানাতেন ভাইয়া, কি করে আচ্ছা আমরা শিরোনামকে এতটা আকর্ষণীয় করব। আচ্ছা, শিরোনাম আকর্ষণীয় করার বিষয়ে আমি এখানে দুইটা বিষয় উল্লেখ করব। যে এক, বেশিরভাগ ক্ষেত্রে আমরা শিরোনাম আমরা নিজেরা পাল্টে দিয়ে থাকি। এখানে দুইটা ব্যাপার আছে। যে দেখা যায় অনেকে হয়তো ভালো শিরোনাম দিচ্ছে, কিন্তু আমাদের যেটা মূল উদ্দেশ্য বা লক্ষ্য থাকে যে শিরোনামটা দেখে যেন পাঠক আগ্রহী হয় যে লেখাটার ভিতরে কি আছে। এ কারণে দেখা যায় যে লেখকরা আমাদের কাছে তাদের সুন্দর শিরোনাম পাঠালেও আমরা সুন্দর শিরোনামটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমরা চেষ্টা করি যাতে লেখাটা মানুষ পড়ে, পাঠক পড়ে। এ কারণে আমরা পাঠকের সাইকোলজির দিকটা চিন্তা করে আমরা ওইভাবে শিরোনামটা এডিট করে থাকি। আর তোমরা যারা শিরোনাম সম্পর্কে জানতে চাচ্ছ তাদেরকে আমি বলবো যে লেখা শুরু করার আগে, যে কোনো বিষয় নিয়ে লেখার আগে তোমরা শুরুতেই শিরোনাম দিবে না। তোমরা আগে প্রথম, আবারও আমি রিপিট করছি, যে কোনো বিষয় নিয়ে লেখার আগে তোমরা পড়াশোনা করবে। এরপর দ্বিতীয় কাজটা যে তোমরা পুরো লেখাটা লিখবে। পুরো লেখাটা লিখে এরপর ২-৩ বার রিভাইজ করবে। তখন তুমি যখন রিভাইজ করবে তখন দেখা যায় কি যে তুমি হয়তো একটা বিষয় নিয়ে লেখার ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিষয়কে তুমি প্রায়োরিটি দিতে চাচ্ছ, কিন্তু তোমার লেখা শেষ হওয়ার পর দেখা গেল যে তুমি যে বিষয়টার উপর প্রায়োরিটি দিতে চাচ্ছ সেই বিষয়টার উপর তোমার লেখাটা হয়নি, অন্য একটা বিষয় প্রায়োরিটি পেয়ে গেল। সেক্ষেত্রে হয় কি, তুমি যখন আগে শিরোনাম দিবে তখন কিন্তু তোমার মূল লেখার যে বিষয়টা ওই বিষয়টা থেকে সরে গেলে। তো এই জন্য আমি বলবো যে তোমরা আগে মূল লেখাটা লেখো, দু একবার রিভাইজ করো, রিভাইজ করলে তোমার কিন্তু আইডিয়া হয়ে যাবে যে আমার লেখাটা ওই বিষয়টার কোন দিকটাকে ফোকাস করেছে। তখন ওই অনুযায়ী তোমরা একটা শিরোনাম দিয়ে থাকো। আর শিরোনামের ব্যাপারটা আর একটা জিনিস বলবো, যে তোমরা কখনোই শিরোনাম অনেক বড় দিবে না, আবার অনেক ছোটও দিবে না। হ্যাঁ, এক্সেপশন আছে, অনেক বড় শিরোনাম অনেক সময় ভালো লাগে, বা দুই শব্দের একটা শিরোনাম অনেক সময় খুব আকর্ষণীয় হয়ে যায়। কিন্তু এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল, এটা মনে রাখতে হবে। যে স্বাভাবিকভাবে তোমরা যেটা করবে যে 4 থেকে 5 শব্দের ভিতর একটা শিরোনাম দেওয়ার চেষ্টা করবে, এবং ওই শিরোনামটা অবশ্যই লেখাটা শেষ করার পর তখন তুমি শিরোনামটা বসাবে। এবং এই দিকটা খেয়াল রাখলে আমার মনে হয় যে যে কারো শিরোনামই ভালো হতে পারে। আর আরেকটা বিষয়, এটা আমি অফ দ্য রেকর্ড তোমাদের টিপস দিচ্ছি, যে তুমি যখন লেখাটা লিখবে তখন কিছুক্ষণ লেখাটা ফেলে রেখে অন্য কাজটা করে তুমি তখন চিন্তা করবে যে আমি একজন পাঠক, আমি লেখাটা কোন শিরোনাম হলে আমি পড়তে আগ্রহী হতাম, সেই বিষয়টা চিন্তা করে তুমি চেষ্টা করবে যে তুমি মনে করবে যে তুমি একজন পাঠক, ওই লেখার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। এবং শিরোনাম কি হলে সর্বোচ্চ ভালো হতো, এটা তোমার নিজেকে নিজের তোমার সমালোচকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে, এবং ওই হিসাবে তোমার দেখতে হবে যে শিরোনামটা কি হওয়া দরকার। লেখালেখিকে আমি সাধারণত একটা ধ্যানের সাথে তুলনা দিয়ে থাকি। ধ্যান বা সাধনা যেটাই বলি না কেন, যেহেতু তুমি একটা ধ্যান বা সাধনার ভিতর আছো, তো এইসব ব্যাপারে তোমাকে অবশ্যই একটু যত্নশীল হতে হবে। তো এই কারণে আমি বলবো যে লেখা শেষ করার পর তোমার সাথে লেখার কোনো সম্পর্ক থাকবে না, তুমি একদম পাঠক হয়ে যাবে, এবং পাঠকের সাইকোলজি থেকে তুমি দেখবে যে লেখার শিরোনামটা কি হলে ভালো হয়। এখন ব্যাপার আমরা যখন একটা লেখা লিখি তখন লেখার সাথে আমাদের একটা আত্মিক সম্পর্ক হয়ে যায়। এই সম্পর্কটা আসলে আমরা ছিন্ন করতে পারি না। এখন আত্মিক সম্পর্ক ছিন্ন না করলে হয় কি, যে তোমার একটা খারাপ শব্দ, খারাপ বাক্য তোমার কাছে খুব আপন মনে হবে। এখন এরকম মনে করার আসলে সুযোগ নেই, তোমার সাথে লেখালেখির আত্মিক সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ব্যাপার কিছু কিছু ক্ষেত্রে তোমার এই আত্মিক সম্পর্কটা ছিন্ন করতে হবে। ছিন্ন করে তোমাকে লেখক থেকে তোমাকে পাঠক হয়ে যেতে হবে। এবং এই পাঠক যখন তুমি হয়ে যাবে তখন তুমি লেখাটাকে অনেক ইমপ্রুভ করতে পারবে। অসাধারণ ভাইয়া। উম অনেক সুন্দর দিক নির্দেশনা। এই যে বলা হচ্ছিল লেখার ক্ষেত্রে নিজেই নিজের সমালোচক হতে হবে, সেক্ষেত্রে ভাইয়া যে একটা জিনিস থাকে না, শ্রুতি মধুর্যতা। প্রতিটা লেখায় যে আহ, পড়তে গিয়ে আমরা সমানভাবে আকৃষ্ট হই তা কিন্তু হয় না। কিছু লেখা দেখা যায় 2 লাইন পড়লেই মন চায় যে ভিতরে কি আছে বা শেষে কি আছে, যেন লেখাটা আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে শেষ অবধি। আবার কিছু লেখা থাকে যে 2 লাইন পড়ার পর আর মন চায় না যে পড়বো।
এরকমটা অনেক সময় হয় আমরা যারা পাঠক শ্রেণী। তো ভাইয়া এই জায়গাটাকে কিভাবে আপনি দেখছেন যে শ্রুতি মধুরতা বাড়ানোর ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়গুলোর দিকে নজর দেওয়া উচিত? এটা কি শুধুমাত্র শব্দের জাদু নাকি অন্য কোনো কিছু থাকে এখানে? আচ্ছা, এই বিষয়টা আমি বিশদভাবে তোমাদের ব্যাখ্যা করছি। শ্রুতিমাধুরতা হচ্ছে বিষয়টা এরকম যে তোমার একটা বাক্য হচ্ছে যে আমি ভাত খাই। এখন এটাকে যদি তুমি শ্রুতিমধুর করতে চাও যে আমা কর্তৃক অন্ন গ্রহণ করা হয়। এখন এটাকে তুমি যদি শ্রুতিমাধুরতা বলো, এটা বললে বলা যায়। কিন্তু ব্যাপার হচ্ছে শ্রুতিমাধুরতার থেকেও আমরা যেহেতু কলাম বা ফিচার লিখছি, এক্ষেত্রে তোমাদের একটু ডেফিনিশনটা বুঝতে হবে কোনটা কলাম কোনটা ফিচার অথবা কোনটা হচ্ছে জেনারেল রাইটিং। আমি প্রথমে এই বিষয়গুলো বর্ণনা করছি। কলাম কলাম লেখাটা হচ্ছে সমালোচনা করে লেখা। সমালোচনা করে হচ্ছে নিজের পার্সপেক্টিভটা, নিজের পারসেপশন বা যে নিজের দৃষ্টিভঙ্গিটাকে তোমার তুলে ধরতে হবে। এখন এখানে যেটা আমরা দেখে থাকি যে অনেকে কলাম লিখছে, কলাম লেখার ক্ষেত্রে আমরা একটা বিষয় নিয়ে লিখছি। এখন ধরো ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে আমরা লিখছি। এখন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে লিখতে গেলে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ইতিহাস তুলে ধরে আসলে কিছু নেই। ইতিহাসে আমরা মোটামুটি সবাই জানি। তুমি যেহেতু কলাম লিখছো, তোমার বিশ্লেষণ করতে হবে জিনিসটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, বা এটার বিহাইন্ড দ্য সিন কি। এরকম ব্যাপার হচ্ছে তুমি তোমার পারসেপশনটা ওখানে তুলে ধরছো। এখন এখানে যদি তুমি ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্বের ইতিহাস তুলে ধরো, এটা আসলে এটাকে আমরা বলে থাকি লেখার মেদ। তো লেখার মেদটাকে ঝরিয়ে ফেলতে হবে, যে বিষয়টা সবাই জানে সবাই অবগত, সেই বিষয়টা আসলে কলামে আসা উচিত না। যদি তুমি ইতিহাস বা মূল যে বিষয়টা, যেমন ধরো নেলসন ম্যান্ডেলার কিছুদিন আগে জন্মদিবস না মৃত্যু দিবস গুলো আমার সঠিক মনে নেই, দুঃখিত। আমি জন্মদিবস, সরি। আচ্ছা, জন্মদিবস, আচ্ছা। তো এই জন্মদিবস উপলক্ষে আমরা বেশ কয়েকটা লেখা পেয়েছি। এখন নেলসন ম্যান্ডেলার জীবন মোটামুটি আমরা সবাই জানি, জীবন বা কি হয়েছিল। বা এখন যদি কেউ কলাম লিখতে গিয়ে তার জীবন তুলে ধরে, সেটা আসলে কলাম থাকে না, সেটা হয়ে যায় রিপোর্ট। তো এটা তোমার মনে রাখতে হবে যে রিপোর্ট আর কলামের পার্থক্য কি। রিপোর্টে তথ্য থাকবে, আর কলামে তোমার কমেন্টারি থাকবে, যে তোমার পার্থক্যটা, তোমার ইটা কি, তোমার দৃষ্টিভঙ্গিটা কি, বা তুমি এই ব্যাপারে কি ভাবছো, বা তোমার এই ব্যাপারে আলোচনা বা সমালোচনার জায়গা কোনটা। এই দিকটা চিন্তা করে তুমি যখন, হ্যাঁ, এখানে একটা ব্যাপার আমি উল্লেখ করছি যে কলামেও যে তথ্য উপাত্ত থাকবে না, সেটা নয়। প্রয়োজনে এখানে স্ট্যাটিস্টিক্স আসতে পারে। এখন এই বিষয়টাকে তোমার খেয়াল রেখে তুমি যখন একটা কলাম লিখবে বা সাজাবে, তখন এমনিতেই কলামটা পড়ার মতো হবে। ফিচারের ক্ষেত্রে যেটা, যেহেতু এখানে অনেকেই ফিচার লিখে থাকে, এবং ফিচারের ক্ষেত্রে ব্যাপারটা এখানে তথ্য, এখানে কলামের বিপরীত বলবো না, ঠিক কলামের মতো না। এখানে তথ্য উপাত্ত, ইতিহাস, বা এটা নিয়ে যে কোনো বিষয় নিয়ে এটার বিহাইন্ড দ্য সিন, বা এটার কি বলে এটাকে, ঐতিহাসিক গুরুত্ব, এসব বিষয়কে গুরুত্ব দেওয়া উচিত। এখানে আসলে ফিচার লেখার ক্ষেত্রে আসলে কমেন্টারির খুব একটা জায়গা নেই, কারণ এখানে তোমার ব্যক্তিগত দর্শন বা ব্যক্তিগত ধ্যান ধারণা আসলে কোনো জায়গা নেই। তো এই যে মূল যে বিষয়টা কি, কলাম কি, ফিচার কি, বা তুমি যে বিষয়টা নিয়ে লিখছো, এই বিষয়টা তুমি যখন জানবে, তখন তোমার লেখা এমনিতেই ভালো হয়ে যাবে, বা শ্রুতি মধুরতা বলতে আমরা যেটা বলে থাকি। আচ্ছা, এখানে যেহেতু শ্রুতি মধুরতা শব্দটা চলে এসেছে, সেক্ষেত্রে আমি বলবো যে লেখাকে শ্রুতি মধুর করতে হলে আমি প্রথম যে কথাটা বলেছিলাম যে তোমাকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে। তুমি যখন আহ 10টা থেকে 20টা বই পড়বে, তখন তোমার ধারণা হয়ে যাবে যে ভালো ভালো লেখকরা, ভালো ভালো সাহিত্যিকরা, তারা কোন ভাষাটা ইউজ করছে বা ব্যবহার করছে, তারা কিভাবে তাদের চিন্তা ভাবনাকে তুলে ধরছে। তো এই বিষয়গুলো তুমি যখন জানবে, তখন তুমি এমনিতেই তোমার লেখার ভিতর সেই শব্দ চয়ন বলো, বাক্য গঠন বলো, এই বিষয়গুলো তোমার ভালো হবে। আর শ্রুতি মধুরতা আসলে একবারে আসে না। এটা জিনিসটা আমরা লিখতে 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 যখন আমরা মোটামুটি প্রফেশনাল হয়ে যাব, প্রফেশনালি বলবো যেহেতু যারা লেখালেখি করে, তো যখন আমরা প্রফেশনাল হয়ে যাব, তখন আর কি এমনিতেই লেখা ইমপ্রুভ করবে। আর বাক্য চয়নের ক্ষেত্রে বাক্য চয়ন বলো, বাক্য গঠন বলো, শব্দ চয়ন বলো, এই বিষয়গুলো আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, তোমার পড়াশোনা করতে হবে প্রচুর। এখন আর আরেকটা ব্যাপার তুমি যখন একটা কলাম লিখবে, তখন কলামটা অবশ্যই ফর্মাল ভাষায় হতে হবে। আমরা দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যে ভাষায় কথা বলে থাকি, আঞ্চলিক ভাষায় কথা বলে থাকি, এই বিষয়গুলোকে তোমার পরিহার করতে হবে। তুমি যখন কলাম লিখছো, তখন তুমি হাজার হাজার মানুষের সাথে কথা বলছো, তুমি দেশবর্ণ ব্যক্তিদের সাথে কথা বলছো, কারণ তারা তোমার লেখাটা পড়ছে।
জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ তোমার লেখাটা পড়ছে। এখন একজন জ্ঞানী গুণী শিক্ষিত মানুষের সামনে তো তুমি তো নিশ্চয়ই যে ভাষায় কথা বলে থাকো সেই ভাষায় নিশ্চয়ই তুমি কথা বলবে না, তুমি অবশ্যই ফর্মাল ভাষায় কথা বলবে। আর লেখার ক্ষেত্রে তুমি যখন লেখালেখি কলাম লিখবে, তখন একটা বিষয় লক্ষণীয় যে পুরো কলামটাই কিন্তু তোমার বক্তব্য। এখানে আলাদা করে আমার মনে হয়, আমি মনে করছি, আমার ধারণা, তো বারবার ফার্স্ট পারসন ন্যারেটিভটা আনার কোনো দরকার নেই। এই জিনিসগুলো যখন লেখাতে চলে আসে যে আমার মনে হচ্ছে, আমি মনে করি, আমাদের করা উচিত, তখন আরকি তোমার যে কনফিডেন্স নেই বিষয়টা সম্পর্কে, এই বিষয়টা প্রকাশ পায়। তো কলামটা যেহেতু পুরোটাই তোমার বক্তব্য, সেহেতু এই বারবার ফার্স্ট পারসন ন্যারেটিভ আনার দরকার নেই। যতটা সম্ভব তোমার হচ্ছে ফরমাল ভাষায় লেখাটা উপস্থাপন করতে হবে। তো এই যে বিষয়গুলো আমি বললাম, এই বিষয়গুলো তুমি যখন মাথায় রেখে লেখালেখি করবে, আমার ধারণা তোমার লেখাটা অবশ্যই শ্রুতিমধুর হবে এবং পাঠক পড়ে তোমার লেখাটার প্রতি আকৃষ্ট হবে এবং ভিতরে কি আছে এই বিষয়টা সম্পর্কে জানতে আগ্রহী হবে। ধন্যবাদ ভাইয়া। আহ, বেশ সুন্দর বলেছেন। তবে এই যে শুরুতে বলছিলেন না যে তোমরা চাইলে যে কোনো বিষয় নিয়ে লিখতে পারো, তো এই জায়গাটা থেকে আমি একটু বলছি। অনেকেই এই যে এত সুন্দর দিক নির্দেশনাগুলো অনেকে ধারণ করে হয়তো আজই লিখতে বসে যাবে। এরকমটা হয় অনেক সময় যে আমরা যখন মোটিভেশনাল কথা শুনি যে আমাদেরই আর নতুন করে আহ লেখক হতে মন চায়। তবে ভাইয়া অনেক সময় অনেকেই সন্দিহান হয়ে পড়ে যে কোন বিষয় নিয়ে লিখবে, লেখার ক্ষেত্রে টপিকটা কেমন হওয়া উচিত, সে কি সামাজিক সমস্যা নিয়ে লিখবে নাকি আদার্স কিছু। এই যে আম, নির্ধারণের ক্ষেত্রে একটুখানি সমস্যা হয়েই যায় আমরা যারা তরুণ লেখক। ভাইয়া এই জায়গাটা যদি বলতেন যে আমাদের লেখার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা উচিত বিষয় হিসেবে। আচ্ছা, বিষয় নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার তোমরা মনে রাখতে পারো। যে সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে তোমরা লেখা লিখতে পারো। সমসাময়িক বিষয়ে হচ্ছে দেশে কি হচ্ছে, দেশ, রাজনীতি, সমাজ, শিক্ষাঙ্গন, ক্যাম্পাস, আন্তর্জাতিক যে কোনো বিষয় নিয়ে তোমরা হচ্ছে লিখতে পারো। এখন সমসাময়িক বিষয় নিয়ে লেখার হচ্ছে একটা ড্রব্যাক আমি বলছি, যে দেখা যায় একটা ঘটনা ঘটলো, ভূমিকম্প হলো অথবা দেশে একটা বড় কোনো অগ্নি দুর্ঘটনা হলো, তখন হয় কি যে সবাই আর কি ওই ঘটনাটা নিয়ে লিখতে চায়। তখন আমরা যারা হচ্ছে লেখাগুলো দেখে থাকি, লেখাগুলো প্রকাশ করে থাকি, তখন আমরা হচ্ছে আহ একসাথে একই বিষয়ের উপর এত লেখা পেয়ে আমরা যেটা করি যে 10টা লেখার ভিতর সর্বোচ্চ ভালো যে লেখাটা, ওই লেখাটা সিলেক্ট করে থাকি এবং ওই লেখাটাই প্রকাশ করে থাকি। সেক্ষেত্রে হয় কি, সমসাময়িক বিষয় নিয়ে যে আরো 9 জন মানুষ হচ্ছে লেখাটা লিখলো, তাদের লেখাটা আর প্রকাশ করা সম্ভব হয় না। এখন সমসাময়িক বিষয় নিয়ে আমি লিখতে বলছি এবং এটা ড্রব্যাকটা আমি বলে দিচ্ছি যেটা নিয়ে কি সমস্যা হতে পারে। এ কারণে আমি বলবো যে হ্যাঁ, অবশ্যই তোমরা কেন লিখবে না, অবশ্যই লিখবে সমসাময়িক বিষয় নিয়ে। তবে চেষ্টা করবে যে আমার লেখাটাই যেন সর্বোচ্চ সর্বোচ্চ ভালো হয় এবং আমার লেখাটাই যেন নির্ধারিত হয় প্রকাশ করার জন্য। এই গেল একটা ব্যাপার। আর আমি তোমাদের উৎসাহিত করব যে এমন কোন বিষয় নিয়ে তোমরা লিখবে যে বিষয়টার আবেদন সব সময় থাকে। আজ থেকে 5 বছর পর যখন কেউ পত্রিকাটা পড়বে বা তুমি যখন নিজেই পত্রিকার পাতা উল্টাবে, তখন যেন সমানভাবে গুরুত্ব থাকে যে বিষয়টা 5 বছর আগে গুরুত্ব ছিল। এই বিষয়টা তোমরা মাথায় রাখবে যে এমন একটা বিষয় আমি নির্ধারণ করব যে বিষয়টার আবেদন যেন হচ্ছে 2-3 দিনই শেষ না হয়ে যায়। আমরা এমন অনেক ধরনের লেখা পেয়ে থাকি, এতটাই আহ এরা সময় দিতে চায় না যে ভাইয়া যে 2 দিন চলে গেলে এই লেখাটার আর কোনো গুরুত্ব থাকবে না, লেখাটা একটু কালকে একটু প্রকাশ করে দিয়েন, বা এই ধরনের আমাদের অনুরোধ আছে। এখন তোমরা যখন একটা কষ্ট করে একটা লেখা লিখবে, সেই লেখাটার যদি 2 দিন পর গুরুত্বই না থাকে, তাহলে সেটা লিখে কি লাভ? আর লেখাটা যে প্রকাশ হবে এমন তো কোনো নিশ্চয়তা তোমার কাছেও নেই, আমার কাছেও নেই। তো এই বিষয়গুলো তোমার লক্ষ্য রাখতে হবে যে হয়তো পারে যে তোমার যে সাবজেক্ট নিয়ে তুমি লিখেছো যেটা 2 দিন পর গুরুত্ব থাকবে না, সেই বিষয়টা নিয়ে অন্য একজন খুব ভালো লিখেছে, তখন আমি তোমারটা স্কিপ করে আমি ওই যে ভালো লেখাটা, ওই লেখাটা আমি দিয়ে দিচ্ছি। তখন কিন্তু তোমার লেখাটা কিন্তু ওই 2 দিন পরে ওটার গুরুত্ব হারাবে। এই কারণে আমি বলবো যে তোমরা যদি যেহেতু লেখালেখি করছো এবং লেখালেখি করতে যাচ্ছ, বিষয় নির্ধারণের ক্ষেত্রে তোমাদেরকে কৌশলী হতে হবে যে আজ থেকে 5 বছর পরও যেন হচ্ছে লেখাটার গুরুত্ব থাকে, বা আমরাও যেন হচ্ছে পুরোনো ইমেল ঘেটে এমন একটা লেখা পেলাম যে লেখাটা আমরা যে কোনো সময় দিয়ে দিতে পারি। এটা হচ্ছে একটা কৌশল। আর একটা বিষয় যে যেহেতু তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছো, তো আমি তোমাদের অনুপ্রাণিত করব, যার যে বিষয় আছে, যে সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো সে সমাজ বিজ্ঞানের ব্যাপার নিয়ে লেখালেখি করতে পারো। যে সাহিত্য নিয়ে পড়াশোনা করছো সে সাহিত্য সমালোচনা বা সাহিত্যের সাথে বর্তমান সময়ের কি ধরনের সম্পর্ক স্থাপন করা যেতে পারে,
যারা আর কি অর্থনীতি বিবিএ নিয়ে পড়াশোনা করছো তারা অর্থনীতি নিয়ে লিখতে পারো। তো যার যে বিষয় আছে, আমার মনে হয় না এমন কোনো বিষয় আছে যে বিষয়টা নিয়ে আর কি লেখালেখি করা যায় না। যারা ম্যাথ নিয়ে পড়াশোনা করছো বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছো, তোমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স বা তথ্য নির্ভর যে কোনো লেখা লিখতে পারো। তো প্রথমত না, যারা আর কি বিষয় ভিত্তিক লেখা লিখতে চাচ্ছ, তারা আর কি একটু কৌশলী হয়ে একটু খেয়াল রাখবে যে আমার এই সাবজেক্ট, আমি যে বিষয়টা নিয়ে পড়াশোনা করছি, এই বিষয়টা নিয়ে আমি কোন কোন দিকে ফোকাস করতে পারি। একজন লেখক যে যে হচ্ছে নিজের বিষয় নিয়ে লেখালেখি করছে, সেই কিন্তু সর্বোচ্চ ভালোটা জানবে ওই বিষয়টা সম্পর্কে। এখন আমি ব্যক্তিগতভাবে ইংরেজি সাহিত্যের ছাত্র। এখন আমি ইংরেজি সাহিত্যের ছাত্র হয়ে আমি যদি হচ্ছে বাজেটের উপর পর্যালোচনা করতে যাই, এই জিনিসটা আসলে ভালো হবে না। এটা হচ্ছে বাস্তবতা। আমি যতই জানি না কেন জিনিসটা নিয়ে, আমি যতই জিনিসটা বুঝি না কেন, একজন অর্থনীতির বা একজন হচ্ছে বিবিএ এর ছাত্র বা হচ্ছে আইবি এর ছাত্র বিষয়টা নিয়ে যতটা ভালোভাবে জানবে, যতটা তার ইনডেপথ নলেজ আছে, ওই নলেজটা কিন্তু আমার নেই। বিভিন্ন টার্ম বলো, বিভিন্ন বিষয় বলো, এই বিষয়টা কিন্তু আমি জানি না। আমি ইন জেনারেল বাজেটের উপর হয়তো জানতে পারি। এ কারণে আমি বলবো যে যার যে বিষয় আছে তোমরা ওই বিষয়টার উপর ফোকাস করো। আর প্রথমে যে তোমাদেরকে যেটা বললাম যে সমসাময়িক বিষয় নিয়ে অবশ্যই লিখবে, কিন্তু তোমাদের চেষ্টা থাকবে যে আমার লেখাটাই যেন হচ্ছে নির্বাচিত হয়। আর এমন বিষয় নিয়ে তোমরা লেখো যে বিষয়টা হচ্ছে যে আজ থেকে 1 থেকে 5 বছর পরও বা হচ্ছে এই লেখাটা আমরা যেটাকে বলে থাকি যে কালোত্তীর্ণ, কালোত্তীর্ণ লেখা, কালজয়ী যে লেখা। তো আমি আসলে এতটাও বলবো না যে কালজয়ী লেখা লেখো, এটা আসলে বলাটা সমীচীন না। কিন্তু ব্যাপার হচ্ছে এমন বিষয় তোমরা নির্বাচন করো যে বিষয়টার তোমাদের সবসময় গুরুত্ব থাকে। এটাই আর কি। ধন্যবাদ ভাইয়া। আমরা কৃতার্থ আপনার এত সুন্দর সুন্দর দিক নির্দেশনা পেয়ে। তবে ভাইয়া সেই সঙ্গে দর্শকদের একটা কমেন্ট আমরা এখন আনতেই পারি। এই যে একটা কমন প্রশ্ন থেকেই যায়, লেখার ক্ষেত্রে আমরা কোন ফন্টে লেখা পাঠাবো। একজন জানতে চেয়েছেন আজহারুল ইসলাম। আম, উনি জিজ্ঞেস করেছেন ইউনিকোড নাকি বিজয়, কোন ফন্ট পাঠালে আপনাদের সুবিধা হয় বা প্রকাশের সম্ভাবনা বেশি থাকে। ভাইয়া যদি উত্তরটা দিতেন। আচ্ছা, প্রথমত লেখা পাঠানোর ক্ষেত্রে আমার প্রথম পরামর্শ হচ্ছে অবশ্যই পিডিএফ ফরম্যাটে লেখা পাঠাবে না। এবং তোমরা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে তোমাদের পরামর্শ দেব তো যে তোমরা ইউনিকোডে লিখে এই লেখাটা তোমার ইমেল বডিতে হচ্ছে পেস্ট করে দিবে, বা ইমেল বডিতে তোমরা পুরো লেখাটা লিখবে। এবং সাবজেক্টে তোমার লেখার যে শিরোনামটা, এই শিরোনামটা তোমরা সাবজেক্টে দিয়ে দিবে। অথবা এরকম দিতে পারো, ধরো আমাদের ইত্তেফাকে তোমরা লেখা পাঠাতে যাচ্ছ, এরকম দিয়ে দিবে যে নতুন প্রজন্মের ভাবনা, তারপর হচ্ছে তোমার লেখার শিরোনামটা। এটা দিয়ে দিলে আমার বুঝতে সুবিধা হয় যে এই লেখাটা নতুন প্রজন্মের ভাবনাতে এবং এই শিরোনামে পাঠানো হয়েছে। এরপর তোমাদের মূল লেখাটা আমার ইমেল বডিতে দিয়ে দিলে আমার জন্য না, যে কারোর জন্য খুবই কনভিনিয়েন্ট হয়, যে আমরা একবারে হচ্ছে কপি করে লেখাটা নিয়ে নিতে পারি। অথবা তোমরা ওয়ার্ড ফাইলে লেখাটা পাঠাতে পারো, ওয়ার্ড ফাইলে ইউনিকোডে পাঠাতে পারো, অথবা যারা বিজয় বাংলা পারো বিজয় বাংলাতে পাঠাবে। এবং কেউ যদি ইউনিকোড এবং বিজয় বাংলা দুটোই পেরে থাকো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা দুটোই পাঠিয়ে দিও। এটা আমাদের জন্য আরো কনভিনিয়েন্ট হয়, যে লেখাটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে শুধুমাত্র বিজয় বাংলায় পাঠালে লেখাটা হচ্ছে জড়িয়ে যাচ্ছে ভার্সনের কারণে। দেখা যাচ্ছে সে হয়তো ল্যাপটপের লেটেস্ট উইন্ডোজ যেটা অ্যাক্সেস করছে ওটা থেকে হচ্ছে উইন্ডোজ বা অফিস অ্যাপ্লিকেশন থেকে লেখাটা পাঠালো, আমাদের অফিসে হয়তো উইন্ডোজ এর পুরোনো ভার্সন বা অফিসের পুরোনো ভার্সন, সেক্ষেত্রে লেখাটা জড়িয়ে যেতে পারে। তো এ কারণে এটা হচ্ছে বিজয় বাংলা একটা সমস্যা হয়ে থাকে। এ কারণে আমি বলবো যে তোমরা যারা বিজয় বাংলা এবং ইউনিকোড দুটোতেই পারদর্শী, তোমরা হচ্ছে দুটো ফরম্যাটের লেখাই আমাদের কাছে পাঠিয়ে দাও। একই লেখা একাধিক ফরম্যাটে পাঠালে কোনো সমস্যা নেই। তবে সর্বোচ্চ ভালো হয় যে তোমরা হচ্ছে ইউনিকোডে লিখে ওই লেখাটা যদি ইমেল বডিতে পেস্ট করে দাও, এবং লেখার সাথে তোমাদের নিজেদের নাম, ডিপার্টমেন্টের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর এবং ছবি অবশ্যই অ্যাটাচ করে দিবে। এই জিনিসগুলো থাকলে আমাদের জন্য সুবিধা হয়। আমরা অনেক সময় মোবাইল নম্বর না পেলে যোগাযোগ করতে পারি না, যে হচ্ছে লেখাটা অন্য কোথাও পাবলিশ হয়েছে কিনা, বা লেখাটা হচ্ছে অন্য কোথাও পাঠানো হয়েছে কিনা, বা লেখা সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি না। সেক্ষেত্রে হয় লেখা প্রকাশের সম্ভাবনা কমে যায়। এ কারণে আমি বলবো যে লেখা শেষে অবশ্যই নিজেদের নাম, ডিপার্টমেন্টের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, মোবাইল নম্বর এবং ছবি তোমার সংযুক্ত করে দিবে। এটাই এই বিষয়গুলো তোমরা যদি ফলো করো, সেক্ষেত্রে হচ্ছে তোমাদের লেখা প্রকাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিশ্চয়ই ভাইয়া, আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো এবং আশা করি যিনি প্রশ্ন করেছিলেন তিনি তার কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন।
ধন্যবাদ ভাইয়া। আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে লেখা পাঠানোর পর আমরা কতদিন অপেক্ষা করব যে আমাদের লেখাটা প্রকাশের জন্য সম্ভাব্য সময়সীমা কত দিন হয়, যদি বিষয়টা একটু জানাতেন। আচ্ছা, এই বিষয়টা আসলে নির্ভর করে পত্রিকার উপর। তোমরা যে পত্রিকায় পাঠাবে সেই পত্রিকা আসলে একেকটা পত্রিকা একটা নীতিমালা থেকে থাকে। তো আমি ১ম এ ইত্তেফাকের কথাই বলছি যে আমাদের কাছে প্রচুর লেখা আসে। ইমেইলে হচ্ছে প্রচুর কিউ পড়ে থাকে, অনেক লেখা আসে। এ কারণে দেখা যায় কি? দেখা যায় একটা বিষয় নিয়ে আমি লেখা দিতে চাচ্ছি, হয়তো বিশেষ দিবস আছে অথবা বিশেষ কোনো ঘটনা ঘটেছে বা সমসাময়িক যেকোনো বিষয় নিয়ে আমি একটা লেখা দিচ্ছি। তো এই লেখাটা দিতে গিয়ে আমার হচ্ছে কিছু ভালো লেখা পিছনে পড়ে যাচ্ছে। তো এ কারণে আমরা হচ্ছে লেখকদের বলে থাকি যে ইত্তেফাকে লেখা পাঠিয়ে নতুন প্রজন্মের ভাবনাতে তোমরা ২ সপ্তাহ অপেক্ষা করবে। ২ সপ্তাহ অপেক্ষা করলে আমাদের জন্য জিনিসটা খুব সুবিধা হয়। কারণ হচ্ছে আমরা পুরনো লেখাও হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে কি পাঠিয়েছিল বা কি লেখাটা। আর লেখা পাঠিয়ে তোমরা যদি অপেক্ষা না করে অন্য পত্রিকা পাঠিয়ে দাও সেক্ষেত্রে হয় যে অন্য পত্রিকায় হয়তো প্রকাশ হয়ে গেল, আমরাও প্রকাশ করলাম। সেক্ষেত্রে আমরা বিব্রত হই। যে একই লেখা অন্য পত্রিকায় প্রকাশিত হয়ে গেছে, সেই লেখাটা আমরাও প্রকাশ করলাম। এক্ষেত্রে আসলে তোমাদের জিনিসগুলো বুঝতে হবে যে আমরা তোমাদের কেন ২ সপ্তাহ অপেক্ষা করতে বলি। কারণ এই বিষয়টা অপেক্ষা করতে বলা আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নেই। এই বিষয়টা তোমাদেরকে হচ্ছে পজিটিভলি নিতে হবে। কারণ তোমাদের যেহেতু আমি অপেক্ষা করতে বলছি, তার মানে লেখকদের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্র তৈরি হচ্ছে। তার মানে আমি বলছি যে তুমি লেখাটা পাঠিয়েছো। তার মানে আমরা শুরুতেই তোমার লেখাটা রিজেক্ট করে দিচ্ছি না। আমি অপেক্ষা করতে বলছি যে তোমার লেখাটা পাবলিশ হতে পারে। তো এরকম ছোট, ছোট বিষয় তোমাদেরকে হচ্ছে খেয়াল রাখতে হবে। এটা শুধুমাত্র ইত্তেফাকের ক্ষেত্রেই নয়, যেকোনো পত্রিকার ক্ষেত্রেই। যে তোমরা লেখা পাঠিয়ে অন্তত আমার পরামর্শ হচ্ছে আমরা অন্তত ২ সপ্তাহ অপেক্ষা করবে। বা ২ সপ্তাহ অপেক্ষা না করলেও কমপক্ষে তোমরা হচ্ছে ১০ দিন অপেক্ষা করবে। ১০ দিন অপেক্ষা না করে তোমরা যদি একই লেখা একাধিক পত্রিকা পাঠিয়ে থাকো, সেক্ষেত্রে বিষয়টা আসলে পত্রিকার জন্য বিব্রতকর হয়ে যায়। আর অনেক পত্রিকাই আছে। সব পত্রিকার আসলে আমি কোন পত্রিকা ছোট করছি না। সব পত্রিকার মান কিংবা গ্রহণযোগ্যতা তো একরকম নয়। দেখা যাচ্ছে একটা লেখা আ হয়তো অনেক পত্রিকা দিয়ে দিচ্ছে। ওই পত্রিকার হয়তো অতটা আ আ সার্কুলেশন নেই বা যাই হোক ওইভাবে কিছু নেই। এখন এই বিষয়টাকে কেন্দ্র করে লেখকরা যখন আমাদের কাছে কমপ্লেইন করে যে, "ভাইয়া অমুক পত্রিকা তো হচ্ছে লেখা প্রকাশ হয়েছে। তাহলে আপনাদের কি সমস্যা?" আমাদের সমস্যার কথা আমরা তোমাদেরকে বলেছি যে এই একই লেখা একাধিক পত্রিকায় প্রকাশিত হলে আমরা বিব্রত হই। জাতীয় দৈনিকের যে লেখাগুলা বা লেখকদের সাথে আমাদের যে সম্পর্কটা থেকে থাকে, আমরা চাই যে ইত্তেফাক বা যেকোনো জাতীয় দৈনিকে যে লেখাটা প্রকাশ হয়, ওই লেখাটা শুধুমাত্র ওই পত্রিকাতেই প্রকাশ হোক। এতে হচ্ছে লেখার একটা ক্রেডিবিলিটি থাকে, লেখকের সাথে পত্রিকার একটা ভালো সম্পর্ক হয়। যে লেখক শুধুমাত্র ওই পত্রিকার জন্যই ডেডিকেটেড। যে তোমরা ইত্তেফাকে যে লেখাটা পাঠাবে বা অন্য যেকোনো জাতীয় দৈনিকে যে লেখাটা পাঠাবে, চেষ্টা করবে যে প্রকাশ হওয়ার আগ পর্যন্ত পত্রিকার সাথে একটা তোমাদের যেন একটা সুসম্পর্ক থাকে। যদি তোমাদের ওই সময়সীমার ভিতর প্রকাশিত না হয়, সেক্ষেত্রে তোমরা অন্য পত্রিকায় পাঠিয়ে দিতে পারো। সেক্ষেত্রে আসলে কারো কিছু বলার নেই। লেখালেখি তো আসলে কোনো অপরাধ না। তারপরেও হচ্ছে কিছু বিষয় তোমাদের হচ্ছে জানা প্রয়োজন বা জানলে হচ্ছে তোমাদের সুবিধা হবে। তো এই বিষয়গুলো তোমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। যে সময়টা শুধুমাত্র তোমাদের কাছ থেকে বলা হয় যে তোমরা অপেক্ষা করো। শুধুমাত্র আমরা লেখকদের গুরুত্ব দেই এবং তোমাদের পুরনো লেখাগুলো প্রকাশযোগ্য হওয়ার সম্ভাবনা থাকে দেখে আমরা হচ্ছে বলে থাকি যে তোমরা লেখা পাঠিয়ে অপেক্ষা করো। এটাই আরকি। এটাকে আসলে নেগেটিভ ভাবার কোনো কারণ নেই। তো আমি আরো স্পেসিফিক ভাবে বলছি যেহেতু প্রশ্ন ছিল কতদিন অপেক্ষা করতে হবে। তো আমি বলব যে তোমরা মিনিমাম হচ্ছে ২ সপ্তাহ অপেক্ষা করবে লেখা পাঠিয়ে। ধন্যবাদ ভাইয়া। আশা করি সবাই সবার নিজস্ব নীতির জায়গাটা বজায় রাখবে এবং একটি পত্রিকায় লেখা পাঠিয়ে পত্রিকার নিয়মটুকু অন্তত মানার চেষ্টা করবে। এটুকু আমরা প্রত্যাশা রাখতেই পারি সকলের জন্য। ভাইয়া সেই সাথে আরেকটা বিষয় চলে আসছে যে একজন লেখক কতদিন পর পর লেখা পাঠাবে? একটা লেখা প্রকাশ হয়ে গেল, সে কি সেই মুহূর্তে আবার লিখবে সেই পত্রিকার জন্য, নাকি তার একটু ধৈর্য ধরা উচিত? বিশেষ করে ইত্তেফাকের জন্য যদি আমাদের সঙ্গে বিষয়টা শেয়ার করতেন। আচ্ছা, আমরা সাধারণত ইত্তেফাকে যে কাজটা করে থাকি যে আমরা মোটামুটি ২ সপ্তাহ বা মাসে হচ্ছে ২ টা লেখা হচ্ছে প্রকাশ করে থাকি। যে ২ টা লেখা হলে আমাদের জন্য হচ্ছে অন্য রাইটারদের হচ্ছে স্পেস দেওয়া আমাদের জন্য সুবিধা হয়। যে আমরা অন্য লেখকদেরও বা অন্য হচ্ছে নতুন প্রজন্মের লেখকদের আমরা হচ্ছে সুযোগ দিতে পারি। তো এই কারণে আমরা হচ্ছে চেষ্টা করে থাকি যে মাসে অন্তত ২ টি লেখা হচ্ছে প্রকাশ করার। যেহেতু আমি ২ সপ্তাহ অপেক্ষা করতে বলছি সেক্ষেত্রে হচ্ছে আমি বলব যে তোমরা ২ সপ্তাহ অপেক্ষা করে তোমরা যদি চাও অন্য একটা লেখা লিখতে পারো। অনেক সময় দেখা যায় তোমরা একটা লেখা দিলে
হয়তো ওই লেখাটা ভালো হয়নি, এ কারণে হয়তো প্রকাশিত হয়নি, কিন্তু তুমি পরবর্তী যে লেখাটা পাঠিয়েছো ওই লেখাটা যুগোপযোগী এবং লেখাটা খুবই ভালো, আমরা লেখাটা প্রকাশ করতে পারি। এ কারণে মোটামুটি আমি বলবো যে তোমরা 2 সপ্তাহ পর পর হচ্ছে লেখা পাঠাও, অথবা এভাবে আসলে সময় নির্ধারণ করে দেওয়াটা আসলে লেখকদের জন্য অনেকটা অবিচারী হয়ে যাবে। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা সময় অপেক্ষা না করে তোমরা সবসময় লেখা পাঠাও। লেখা পাঠানো আসলে কোনো সময় নির্ধারণ করে দেওয়া ঠিক না। কারণ তোমাদের হয়তো যেকোনো লেখা খুবই ভালো, সময় উপযোগী, সেই লেখাটা হয়তো আমরা আমরা বা যেকোনো পত্রিকায় ক্যাচ করে নিতে পারি। তাই কারণে আমি বলব যে সময় নির্ধারণ আসলে করে দেওয়াটা ঠিক না, যে তোমরা সবসময় লেখা পাঠাও এবং লেখা পাঠিয়ে অপেক্ষা করো, এবং অপেক্ষার ভিতর প্রকাশিত না হলে তোমরা অন্য পত্রিকায় দিয়ে দাও। কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা যখন লেখা পাঠাবে, যে তুমি একটা ভালো লেখা লিখছো, তুমি মনে করছো যে হ্যাঁ এটা ইত্তেফাকে যেতে পারে বা অন্য যেকোনো পত্রিকায় যেতে পারে, তুমি পাঠিয়ে দাও যেকোনো মুহূর্তে, ইউ আর অল ওয়েলকাম, যে তোমরা যেকোনো সময় পাঠিয়ে দিতে পারো। লেখা ভালো হলে আমরা অনেক সময় হচ্ছে একই লেখকের লেখা পরপর 2 সপ্তাহ ছাপিয়ে থাকি, যে লেখাটা সময় উপযোগী, লেখাটা খুবই ভালো এবং লেখাটা গুরুত্ব বহন করে। পাঠকদের জন্য এটা খুবই ভালো হবে, লেখাটা লেখাটা পড়লে পাঠক উপকৃত হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে আহ, আমরা যে বলি যে নীতিমালা বা রুলস, এই নীতিমালা রুলস এমন ভাবে করে থাকি যাতে লেখকদের সুবিধা হয়ে থাকে। তো লেখকদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনেক সময় সেই নীতিমালা থেকে বের হয়ে আসতে পারি। তো এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে যে লেখকদের জন্য, পাঠকদের জন্য আমরা যে কোনো কিছু করতে পারি। তো একই লেখকের লেখা আমরা হচ্ছে পাঠকের প্রয়োজন, লেখকের প্রয়োজনে আমরা পরপর 2 সপ্তাহ প্রকাশ করতে পারি। তো এই বিষয়টা আসলে নির্ভর করে লেখার মানের উপর, লেখার বিষয়বস্তুর উপর, বা সময়ের সাথে তার গুরুত্বের উপর। তো এই কারণে আমি বলবো যে লেখা পাঠানোর জন্য আমি আসলে কোনো সময় দিতে চাচ্ছি না। তোমরা যেকোনো সময় যেকোনো লেখা আমাদের পাঠিয়ে দিতে পারো বা যেকোনো পত্রিকায় পাঠিয়ে দিতে পারো। লেখা ভালো হলে সবসময় তোমাদের লেখা প্রকাশিত হবে। ধন্যবাদ ভাইয়া। ইনশাল্লাহ আমরা আপনার নির্দেশনাগুলো মানার চেষ্টা করব, এবং লেখা প্রকাশের ক্ষেত্রে যেটা বলছিলেন পত্রিকা খুবই সহানুভূতিশীল লেখকদের জন্য। তো আমরা ভালো লেখা হলে যে কোনো সময় পাঠাতে পারি। ভাইয়া, এবার একটু আপনার কথা শুনবো। এতক্ষণ তো লেখালেখির কথা শুনলাম। আপনি একটু আগে বলছিলেন যে আপনি ইংরেজি বিভাগের শিক্ষার্থী, আমরা অনেকেই তা জানি। এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি বিভাগের শিক্ষার্থী তো অনেক অনেক অপরচুনিটিস থাকে ভালো কিছু করার। তারপরেও কেন আপনি সাংবাদিকতার মতো পেশাটিকেই বেছে নিলেন? এই আকর্ষণ বোধের কারণটুকু জানতে পারি? আচ্ছা, আমাদের দেশে আসলে পেশা নির্বাচন করার সুযোগ নেই, এটা হচ্ছে বাস্তবতা। যে আমরা যদি মনে করি যে আমি অমুক হব তমুক হব বা প্যাশনের জায়গা থেকে, সেই সুযোগটা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে সেই সুযোগটা কম। যে আমরা ছোটবেলায় যখন লিখতাম তোমার জীবনের লক্ষ্য কি, এইম ইন লাইফ কি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্লেন, তো অনেক লিখে আসছি। তো এখন আমি না ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না হচ্ছে কি বলে পাইলট। তখন ব্যাপার হচ্ছে আমাদের দেশের রিয়েলিটি হচ্ছে এইটা। তো আমার সাথে আসলে তোমাদের নতুন প্রজন্মের ভাবনার প্রজন্মগত কোনো ব্যবধান নেই, আমি তোমাদেরই হচ্ছে প্রজন্মের মানুষ। লেখাপড়া শেষ করে সবাই স্বপ্ন থাকে সরকারি চাকরি করার বা হচ্ছে বিদেশে যাওয়ার। আমিও ব্যতিক্রম নই, সরকারি চাকরি করার বলো বা বিসিএস বলো, এরকম যে কোনো কিছু করার আমারও স্বপ্ন আছে। তারপর আমি যেহেতু স্টুডেন্ট লাইফ থেকে টুকটাক লেখালেখি করতাম, আমি অবশ্য তোমাদের মতো বা নতুন প্রজন্মে যারা লেখালেখি করছে পত্রিকায়, আমি আসলে ওইভাবে লেখালেখি করিনি, বা সত্যিকার অর্থে আমি বিষয়টা সম্পর্কে অতটা অবগত ছিলাম না যে পত্রিকা লেখালেখি করা যায় বা এতটা অপরচুনিটি আছে। সে কারণে আমার লেখালেখিটা সীমাবদ্ধ ছিল হচ্ছে অনলাইনে, ফেসবুকে। তো তবু লেখালেখির ভিতরেই থাকতাম। আর যেহেতু আমি সাহিত্যের স্টুডেন্ট, সাহিত্য সমালোচনা বলো বা সাহিত্য নিয়ে, সাহিত্য লেখালেখি নিয়েই হচ্ছে আমার পড়াশোনা, সেহেতু লেখালেখির প্রতি আমার অন্যরকম একটা টান ছিল আগে থেকেই। তো এই যে আকর্ষণের জায়গাটা থেকে আমি যখন সুযোগ পেলাম তখন হচ্ছে আমি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হয়েছি। এবং লেখালেখি বলো বা সাংবাদিকতা বিষয়টাকে বলো, আমি তো আসলে অনফিল্ড সাংবাদিক না বা হচ্ছে রিপোর্টার না। যেহেতু সম্পাদকীয় বিভাগ, লেখালেখি নিয়ে আমার ডিল করতে হয়, সেহেতু আমার প্যাশনের জায়গাটা ইন্ট্যাক্ট রয়েছে। তো আমার একই সাথে আমার প্যাশনের জায়গাটা ইন্ট্যাক্ট রয়েছে, লেখালেখি নিয়ে ডিল করছি, নিজে লিখছি। তো সেই জায়গা থেকে আসলে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হয়েছি। এবং দেখা যাক আর কি, ভবিষ্যতে হয়তো সাংবাদিকতা পেশায় নাও থাকতে পারি অথবা থাকতে পারি, অথবা হয়তো ফিল্ড সুইচ করতে পারি। আসলে সময় বলে দিবে কোথায় যাচ্ছি বা কোথায় যাব। তো কিন্তু বর্তমানে আমি সাংবাদিকতা পেশাটাকে উপভোগ করছি, যেহেতু লেখালেখি নিয়েই আছি, লেখালেখি বিষয়টাকে ডিল করছি এবং নিজে লিখছি, অন্যদের লেখা ডিল করছি। তো বিষয়টাকে আমি অবশ্যই এনজয় করছি। সেই সাথে এটি একটু মহান দেশ সেবাও।
আর আমরা আশা করি যে আমাদের মাঝে, তরুণ প্রজন্মের মাঝে যারা বর্তমানে স্নাতক পর্যায়ে পড়াশোনা করছে, তারাও আপনার থেকে অনুপ্রাণিত হবে যে আসলে নিরাশ হওয়ার কিছু নেই। এত মহান একটা পেশার সঙ্গে নিজেকে যুক্ত করার মাঝে অনেক অনেক আনন্দ লুকিয়ে থাকে। ভাইয়া, সেই সঙ্গে শুনবো যে সাংবাদিকতার জন্য আমাদেরকে আলাদা করে কোনো প্রিপারেশন নিতে হয় স্নাতক পর্যায়ে? আমরা যারা স্বপ্ন দেখছি যে আমিও একদিন সাংবাদিক হব বা আমিও একদিন সম্পাদক হব, সেই ক্ষেত্রটাকে যদি আমরা তুলে আনতে চাই, তাহলে কি আলাদা করে কোনো প্রস্তুতি গ্রহণের প্রয়োজন আছে? আচ্ছা, সাংবাদিকতা পেশায় যুক্ত হওয়ার জন্য কিছু বিষয়ে আমি উল্লেখ করছি যে আলাদা প্রস্তুতির ব্যাপার বলতে তোমাদের কিছু কিছু স্কিল ডেভেলপ করতে হবে। এক হচ্ছে তোমাদের হচ্ছে বিজয় বাংলা বলো, ইউনিকোডে বলো, তোমাদের লেখালেখি যে কিবোর্ড যেটাকে বলে কিবোর্ড সম্পর্কে জানা, তোমাদের কিবোর্ড সম্পর্কে খুব ভালো জানতে হবে। তোমাদের বিজয় বাংলা বলো বা ইউনিকোড এই লেখা এই ফন্টে লেখালেখি করার তোমাদের অভ্যাস থাকতে হবে। দ্বিতীয়ত তোমরা যারা সাংবাদিক হতে আগ্রহী তোমাদের হচ্ছে কম্পিউটারের বিশেষ কিছু কিছু স্কিল তোমাদের আগে থেকে নিয়ে থাকা আমার জন্য মনে হয় যে আমার মনে হয় যে বিষয়গুলো যদি তোমরা আগে থেকেই হচ্ছে প্রস্তুতি নিয়ে থাকো বিষয়টা তোমাদের জন্য সুবিধা হবে। যেমন হচ্ছে তোমরা যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কাজগুলো পারো, অথবা ভিডিও এডিটিং পারো, অথবা তোমরা যারা হচ্ছে আহ ভিডিও করে থাকো বা ভিডিওতে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছো, ইউটিউবে ভিডিও বানাচ্ছ, এই সব যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি তোমরা আগে থেকেই প্রিপারেশন নিয়ে থাকো, যে তুমি হচ্ছে পাবলিক স্পিকিং বিষয়টার সাথে তুমি জড়িয়ে আছো, পাবলিক স্পিকিং বা ভিডিও মেক করতে পারছো, উপস্থাপনা করতে পারছো, মানুষের সাথে কথা বলতে পারছো, তারপর হচ্ছে তোমার ভিডিও এডিটিং স্কিল আছে, ফটোশপের স্কিল আছে, তারপর তুমি হচ্ছে ভালো টাইপ করতে পারো, দ্রুত টাইপ করতে পারো। তো এই বিষয়গুলো যদি তুমি আগে থেকেই হচ্ছে প্রিপারেশন নিয়ে থাকো সেক্ষেত্রে হচ্ছে মনে হয় যে সাংবাদিকতা পেশার জন্য তোমার ডিগ্রি থেকে তোমার এই স্কিল গুলো হচ্ছে তোমার জন্য বেশি সহায়ক হবে। তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে পড়ে এসেছো বা কি নিয়ে পড়ে এসেছো এই বিষয়টা তখন ম্যাটার করবে না, যখন তোমার এই আদার্স স্কিল গুলো তোমার থাকবে। আর তোমার অবশ্যই সাংবাদিকতা পেশা আসার জন্য প্রথম শর্ত হচ্ছে তোমার লেখালেখি করার অভ্যাস থাকতে হবে। লেখালেখি করার অভ্যাস ছাড়া আসলে সাংবাদিকতা পেশায় টিকে থাকা যায় না। এখন দেখা যাচ্ছে তুমি ভিডিও এডিটিং করতে পারো, ফটোশপের কাজ পারো, তুমি ভালো টাইপ করতে পারো, অথচ তোমার ভিতর ক্রিয়েটিভিটি বা লেখার ক্ষেত্রে তোমার ক্রিয়েটিভিটি নেই, সেক্ষেত্রে আসলে সাংবাদিকতা পেশায় ভালো করা যায় না। তো লেখালেখির ক্ষেত্রে যাদের অভ্যাস বলো বা ক্রিয়েটিভিটি আছে, যে তাদের আসলে এই যে আদার্স যে স্কিল গুলোর কথা উল্লেখ করলাম এই স্কিল গুলো যখন তোমাদের থাকবে তখন আর কি তোমরা সাংবাদিকতা পেশায় আসার ক্ষেত্রে তোমরা অনেক স্মুথ ভাবে প্রসেসটা সম্পন্ন হবে। ধন্যবাদ ভাইয়া। যা বলছিলেন যে যে কোনো বিভাগ থেকে সাংবাদিকতা পেশার সঙ্গে নিজেকে যুক্ত করা যায়, তবে থাকতে হবে কিছু সুনির্দিষ্ট দক্ষতা। ভাইয়া, এই পর্যায়ে আমরা আরেকটা প্রশ্ন নিয়ে আসছি। জনাব ইমন ইসলাম জানতে চেয়েছেন, আহ, আমরা যারা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আছি, তাদের সম্পর্কে যদি কিছু বলতেন। অর্থাৎ উনি সম্ভবত জানতে চাচ্ছেন যে সাংবাদিকতা বিভাগে থাকার সুবাদে আহ, আলাদা কিছু সুবিধা পাওয়া যায় কিনা যারা এই আচ্ছা সেক্টরটাতে পড়াশোনা করছেন। আচ্ছা, যারা সাংবাদিকতা পড়াশোনা করছে তাদের অবশ্যই আলাদা হচ্ছে বেনিফিট থাকবে সাংবাদিকতা পেশা আসার জন্য, কারণ তারা তো হচ্ছে ভিতরের বিষয়গুলো সম্পর্কে জানে যে একজন সাংবাদিক হতে হলে বা সাংবাদিকতা পেশার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য রাখতে হয়, কি কি দক্ষতা অর্জন করতে হয়। তো এই কারণে সাংবাদিকতা নিয়ে যারা পড়াশোনা করছে তারা অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবে। কিন্তু তার মানে এই না যে অন্য বিভাগে পড়ুয়া যে কোনো স্টুডেন্ট যে পিছিয়ে থাকবে, বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে তারা বিষয়টা সম্পর্কে এই বিষয়টাই তাদের হচ্ছে পড়াশোনার বিষয়। তো এক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে ভালো করতে পারে, অবশ্যই তারা অ্যাডভান্টেজ পাবে। আর ৮-১০ জন, আমি যেমন ইংরেজি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার বিষয়টা সম্পর্কে জানতে হচ্ছে সাংবাদিকতা পেশায় যুক্ত হয়ে আমি জানতে পারছি অনেক বিষয়। এই বিষয়গুলো একজন সাংবাদিকতা বিভাগের ছাত্র আগে থেকেই জেনে আসছে। তো সেক্ষেত্রে সে আমার থেকে অবশ্যই এগিয়ে থাকবে, ২ ধাপ হলেও সে এগিয়ে থাকবে। এই বিষয়টাকেই তাকে হচ্ছে প্রায়োরিটি দিবে যেকোনো পেশায় আসার জন্য। আর যে বিষয়টা আমরা পেশায় এসে শিখছি, তুমি বা আমি যারা হচ্ছে অন্যান্য বা অন্য যেকোনো ছাত্রছাত্রী যারা হচ্ছে অন্য বিভাগের, তারা আসলে পেশায় এসে অনেক বিষয় জানতে পারে, খুঁটিনাটি বিষয় কিভাবে জিনিসটা কাজ করে থাকে, সাংবাদিকতা বা প্রিন্ট বলো বা হচ্ছে মিডিয়া বলো কিভাবে কাজ করে থাকে। তো এই বিষয়গুলো যখন ওরা এগিয়ে থাকবে তখন অবশ্যই তারা প্রায়োরিটি পেয়ে থাকবে। কিন্তু এক্ষেত্রে অন্য বিভাগের ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার জায়গা নেই, কারণ হচ্ছে যে কেউ আসলে সাংবাদিকতা পেশায় যুক্ত হতে পারে। আমি যে দক্ষতাগুলোর কথা উল্লেখ করলাম এই দক্ষতাগুলো তোমরা যদি অর্জন করতে পারো তোমরা অবশ্যই সাংবাদিকতা পেশায় আসতে পারবে এবং
তোমাদেরকে সাংবাদিকতা পেশায় স্বাগত জানানো হবে। ধন্যবাদ ভাইয়া। আশা করি দর্শক আপনি আপনার প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। ভাইয়া আরেকটা বিষয় জানতে চাচ্ছি, ঘুরে ফিরে বর্তমান সময়ের কথাই চলে আসে, করোনাকালের কথাই চলে আসে। সত্যি একটা হৃদয় বিদারক পরিস্থিতি চারদিকে বিরাজ করছে। এক্ষেত্রে বাকি সব সেক্টরের চাকুরিজীবীরা মোটামুটি লকডাউনের কারণে ঘরে থাকতে পারলেও সাংবাদিকদের ঘরে থাকার কোনো জো নেই। তো ভাইয়া এক্ষেত্রে আপনার নতুন কোনো অভিজ্ঞতা হয়েছে করোনাকালে, বা আমাদের সাংবাদিকরা যে এই ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছেন, করোনায় আক্রান্ত হওয়ার ভয়ভীতিকে উপেক্ষা করেও প্রতিদিন সংবাদ আমাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন, এই ঝুঁকিপূর্ণ কাজটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন যদি একটু শেয়ার করতেন? আচ্ছা, এই যে করোনা কালে আমরা যাদেরকে ফ্রন্ট লাইনার বলে থাকি, চিকিৎসক, পুলিশ, সাংবাদিক, আমরা আসলে এক প্রকার জীবন ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। এখন আমরা যেহেতু মানুষের সেবা দিচ্ছি, সেক্ষেত্রে আসলে আমাদের নিজেদের কথা ভাবার কোনো সুযোগ নেই। নিজেদের নিরাপত্তা বা নিজেদের সেফটিকে আমরা হচ্ছে আগে প্রায়োরিটি দিব না। আমরা হচ্ছে যেহেতু মানুষের জন্য কাজ করছি, এ কারণে আমাদের সবসময় সর্বোচ্চ প্রায়োরিটি থাকে যে মানুষ যেন আমাদের সেবাটা পেয়ে যায়। তো এ কারণে হচ্ছে করোনা কালে আমার অভিজ্ঞতা বলতে এখন লকডাউন বা কঠোর লকডাউন শাটডাউনে সব প্রতিষ্ঠান বা আ আ যেটাকে বলা হয় যে সব ধরনের অফিস আদালত হচ্ছে বন্ধ হয়ে আছে। কিন্তু আমাদের আসলে ওই ধরনের কোনো সুযোগ নেই। আমাদের শাটডাউন, লকডাউন যেকোনো পরিস্থিতিতে আমাদেরকে অফিস করতে হচ্ছে, আমাদেরকে কাজ করতে হচ্ছে, আমাদেরকে সংবাদ রেডি করতে হচ্ছে। এক্ষেত্রে চিকিৎসক, পুলিশ বা ফ্রন্ট লাইনার যারা আমরা আছি, তাদেরকে কাজ করে যেতে হচ্ছে। অনেকে আক্রান্ত হচ্ছে, অনেকে মৃত্যুবরণ করছে করোনায়। এখন এই বিষয়টাকে আমরা স্বাভাবিকভাবেই ধরে নিয়েছি। আমরা যেহেতু সেবাধর্মী একটা কাজ করছি, সেহেতু মানুষের সেবাটাকেই আমাদের সবসময় প্রাধান্য দিতে হবে। আর হ্যাঁ, নিজের জীবন নিয়ে তো অবশ্যই সবার মায়া থাকে, ভয় থাকে। আমরাও ভয় করছি। যারা আক্রান্ত হচ্ছে তারা সাফার করছেন। কিন্তু যেহেতু আমরা অন্যের জন্য কাজ করে যাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে কষ্টটা, আমাদের পরিশ্রমটা, আমাদের ত্যাগটা, এই ত্যাগটা যখন হচ্ছে মানুষ উপকৃত হয়, মানুষ যখন সংবাদ জানে, সে যখন আপডেট পায়, তখন আমরা মনে করি যে হ্যাঁ, আমাদের কষ্টটা, আমাদের যে ত্যাগ স্বীকারটা এটা সার্থক হয়েছে। তো এভাবেই আরকি আমরা যখন অন্যের কথা চিন্তা করি তখন আসলে আমরা নিজেদের কথা আ গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। নিজেদের কথা ভাবার কোনো সুযোগ নেই। যেহেতু আমরা ফ্রন্ট লাইনে আছি, ফ্রন্ট লাইনে থেকেই আমাদের কাজ করে যেতে হবে এবং এটাই আমাদের যেটা বলে থাকি, যেটাই আমাদের জন্য নির্ধারিত। ভাইয়া সত্যি একটু অন্য ঘুরে চলে গিয়েছিলাম। আপনাদের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ সবসময়, যারা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, জনসেবায় নিজেদের উৎসর্গ করেছেন, ডাক্তার, পুলিশ এবং সাংবাদিক শ্রেণী। সত্যি আপনাদের প্রতি এই ঋণ জাতি কখনোই শোধ হবে না। এই ক্রান্তি লগ্নে আপনারা বারবার বলে যাচ্ছেন যে জনসেবার জন্য আপনারা সব সময় জাতির পাশে আছেন। ভাইয়া সেই সঙ্গে আরেকটা প্রশ্ন নিয়ে আসি এবারও। সংবাদপত্রে লেখালেখি আর অনলাইনে ব্লগে লেখালেখির মাঝে কি কোনো ধরনের তফাৎ আছে? এ ব্যাপারে কিছু পরামর্শ আশা করি। জানতে চেয়েছেন সরকার মোহাম্মদ শাহাদাত। ভাইয়া যদি আচ্ছা, উত্তরটি দিতেন। আচ্ছা। যারা ব্লগে লেখালেখি করে এক্ষেত্রে দেখা যায় যে সংবাদপত্রে লেখালেখি করলে আপনার লেখাটা সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এ কারণ সংবাদপত্র হচ্ছে সব শ্রেণীর মানুষ পড়ে থাকে। শিক্ষিত বা হচ্ছে শ্রমিক শ্রেণী থেকে শুরু করে যেকোনো পর্যায়ের মানুষ তারা হচ্ছে সংবাদপত্র পড়ে থাকে। আপনার লেখাটা হচ্ছে সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কিন্তু ব্লগে লেখালেখি করলে হয় কি যে ব্লগ আসলে সবাই অ্যাক্সেস করে না। যারা হচ্ছে ব্লগে লেখালেখি করে ব্লগ সম্পর্কে অবগত আছে তারাই শুধুমাত্র ব্লগে লেখালেখি করে। আর ব্লগে লেখার ভাষা, লেখার স্টাইল সংবাদপত্রে লেখার সম্পূর্ণ হচ্ছে ও বিপরীত। বিপরীত বলব না, অন্যরকম। তো এই স্টাইল বা লেখার প্যাটার্ন হচ্ছে যখন অন্যরকম, সেক্ষেত্রে আসলে দুটো বিষয়কে এক করার সুযোগ নেই। ব্লগের রিডার হচ্ছে সিলেক্টিভ। যারা ব্লগ সম্পর্কে জানে, অবগত আছে, ইন্টারনেট অ্যাক্সেস আছে, তারা আরকি ব্লগের লেখালেখি পড়ছে বা ভ্লগ সম্পর্কে আলোচনা করছে। অন্যদিকে সমপর্যায়ে যারা লেখালেখি করছে তাদের লেখাটা সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। সমাজের উঁচু পর্যায়ের মানুষ থেকে একদম নিচু শ্রেণীর মানুষ সবার কাছেই আপনার লেখাটা পৌঁছে যাচ্ছে। আপনি সব শ্রেণীর মানুষের কাছে আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, আদর্শ আপনি পৌঁছে দিতে পারছেন। তো এক্ষেত্রে আমি সমপর্যায়ে লেখালেখিটাকেই এগিয়ে রাখবো। কারণ আপনি যেহেতু সমাজের সব শ্রেণীর মানুষের কাছে নিজেকে পৌঁছে দিতে পারছেন। অন্যদিকে ভ্লগে আপনি সব শ্রেণী একটা নির্দিষ্ট শ্রেণীর মানুষের কাছেই শুধু পৌঁছে যাচ্ছেন। সেক্ষেত্রে আমি হচ্ছে সমাজপত্রের লেখাটাকেই গুরুত্ব দিতে বলব যে আপনার সমাজপত্রের লেখাটাকে অবশ্যই গুরুত্ব দিবেন। পাশাপাশি আপনারা ভ্লগে লেখালেখি করেন। আ দুটো বিষয়কেই অ্যাপ্রিশিয়েট করতে হবে।
কিন্তু সমাজের সব শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য আসলে সংবাদপত্রের কোনো বিকল্প নেই। ধন্যবাদ ভাইয়া। আশা করি তিনটা কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে গেছেন। সুন্দর বলেছেন যে ব্লগ আর সংবাদপত্র কখনোই এক না। লেখালেখি দুটো জগৎ বা ধারা বলতে পারি আমরা। ভাইয়া, আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার থেকে। আমরা লেখালেখি কেন করব? এই যে লেখালেখি করার পিছনে কি কোনো সুদূরপ্রসারী প্রভাব আছে যেটা দেশ বা জাতির জন্য উপকার বয়ে আনবে? বা আমাদের ভবিষ্যতের জন্য কাঙ্ক্ষিত কোনো ফল নিয়ে আসবে? যদি বিষয়টা আমাদের সঙ্গে শেয়ার করতেন। আচ্ছা, লেখালেখির বিষয়টা হচ্ছে অনেকটা নেশার মতো। নেশা বলতে হচ্ছে লেখালেখি হচ্ছে একটা প্যাশন। তো এই প্যাশনের জায়গাটা থেকে যখন আমরা লেখালেখি করি, এক আমি যখন একটা লেখা লিখবো, তখন এই লেখাটা অন্য কেউ না পড়ুক, অন্য কেউ অ্যাপ্রিশিয়েট না করুক, তারপরেও এই লেখাটা আমার নিজের লেখা। তো লেখালেখিকে হচ্ছে শুধুমাত্র আমি না, অনেক বড়, বড় মানুষজন মনীষী তুলনা করে গেছেন যে লেখালেখি হচ্ছে সন্তানের মতো। যে আমরা যখন একটা পিস অফ রাইটিং যেটাকে বলা হয়, যখন আমরা একটা লেখা লিখবো, সেই লেখাটা আমাদের সন্তানের মতো হয়ে যায়। তো সন্তানের প্রতি আমাদের যে স্নেহটা থাকে, একটা ক্রিয়েটিভ লেখার প্রতি আমাদের ঠিক সেই টানটাই থাকে যে এই লেখাটা আমার। তো এই যে প্যাশনের জায়গাটা, এই প্যাশনের জায়গাটা থেকে লেখালেখি করা উচিত। তারপর বলবো যে লেখালেখির যে অর্থনৈতিক গুরুত্ব, আমরা লেখালেখির ক্ষেত্রে আমরা যেকোনো বিষয় আমরা বলে থাকি সামাজিক গুরুত্ব, অর্থনৈতিক গুরুত্ব। তো লেখালেখির যে অর্থনৈতিক গুরুত্ব, আপনি যদি লেখালেখি করতে করতে আপনার যদি একটা নির্দিষ্ট পাঠক শ্রেণী তৈরি হয়ে যায়, বা পাঠকরা আপনার লেখা পছন্দ করে থাকে, সেক্ষেত্রে আপনি বই লিখতে পারেন, আপনি গল্পের স্ক্রিপ্ট লিখতে পারেন, আপনি সিনেমার স্ক্রিপ্ট লিখতে পারেন, অথবা পত্র পত্রিকা লেখালেখি করতে করতে আপনার লেখা পছন্দ হয়ে গেল, বা আপনি সাংবাদিকতার পেশায় যুক্ত হয়ে গেলেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে অর্থনৈতিক দিক লেখার। আর লেখালেখি সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে আমরা যখন সম্পাদকীয় পাতায় লেখা প্রকাশ করে থাকি নতুন প্রজন্মের, অথবা কলাম প্রকাশ করে থাকি, সেই লেখাটা আসলে সমাজের সব স্তরের মানুষ যখন পড়ে, সরকারের উপর মহলের মানুষ, গণ্যমান্য ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যক্তিত্ব, তারা যখন লেখাটা পড়ে, তারা কিন্তু আসলে সমাজের, সমপত্রকে বলা হয় যেহেতু সমাজের দর্পণ। তো দর্পণে যখন নতুন প্রজন্মের লেখকরা সমাজের সব ধরনের চিত্র তুলে ধরছে, তখন কিন্তু সেই চিত্রটাই ফুটে উঠছে সংবাদপত্রের মাধ্যমে বা লেখালেখির মাধ্যমে। তো এই লেখালেখির মাধ্যমে আপনারা যখন সমাজ, দেশ, আন্তর্জাতিক রাজনীতি, সমাজনীতি, ইতিহাস তুলে ধরছেন, তো আপনারা আসলে এক ধরনের ফাইটারের ভূমিকা পালন করছেন। যে আমরা বলে থাকি হচ্ছে লেখক সৈনিক। তো এই যে সৈনিকের ভূমিকাটা পালন করছেন, এটা হচ্ছে আসলে জাতি গঠন, দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা হচ্ছে তাত্ত্বিক দিক লেখালেখির। তো তাত্ত্বিক দিকটা বললাম, অর্থনৈতিক দিকটা বললাম। আর সবথেকে বড় কথা হচ্ছে লেখালেখি করতে হয় মানুষের জন্য না। এটা শুনতে অনেকটা স্বার্থপরের মতো শোনালেও আমি বলব যে লেখালেখিটা সম্পূর্ণ নিজের জন্য। কারণ আপনি যখন নিজের জন্য একটা লেখা লিখবেন, মানুষ তো সবথেকে ভালোবাসে নিজেকে। তো আপনি যখন নিজের জন্য একটা লেখা লিখবেন, ওই লেখাটা সব সময় লেখাটা ভালো হবে। তো আপনি যখন নিজের জন্য লেখাটা লিখলেন, তখন আপনি মনে করবেন যে লেখাটা আপনি সকলের জন্যই লিখলেন। তো এই দিকটা বিবেচনা করে লেখালেখি সবসময় নিজের জন্য হওয়া উচিত। নিজেকে ভালোবেসে লেখাটা হওয়া উচিত। তো নিজেকে ভালোবেসে আপনার লেখাটা অটোমেটিক সকলের কাছেই পৌঁছে যাবে, এবং সকলেই নিজেকে আবিষ্কার করতে পারবে লেখাটার ভিতর থেকে। ধন্যবাদ ভাইয়া। আসলে লেখালেখি নিজের জন্য করা উচিত, নিজেকে ভালোবেসেই লেখা উচিত, তবে জাতি ভালো কিছু পাবে। ভালোবাসা ছাড়া কোনো কাজকেই সুন্দর করে উপস্থাপন করা যায় না। আশা করি আপনার কথাটি আমাদের নতুন প্রজন্মকে সাড়া জাগাবে। ভাইয়া, সেই সঙ্গে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। সময় সংকীর্ণতার কারণে অনেক অনেক বিষয় জানার ছিল, সেগুলো আজকে জানা হলো না। আশা করি অন্য একদিন আবারও আপনাকে পাবো। তবে ভাইয়া, এই পর্যায়ে জানতে চাচ্ছি, মানসম্মত লেখার জন্য সবশেষে আপনার দিক নির্দেশনাগুলো কি থাকবে? একটা লেখা পত্রিকায় প্রকাশ হবে, এক্ষেত্রে যা বলছিলেন যে আমাদেরই বুঝে নেওয়া উচিত কোন লেখাগুলো পত্রিকায় আসবে। তো এই দিকটার জন্য আমরা কোন বিষয়গুলোকে আয়ত্তে আনার চেষ্টা করব মানসম্মত লেখার জন্য? আচ্ছা, মোটামুটি আলোচনা আমি এ ধরনের সব ধরনের দিক নির্দেশনা দিয়েছি। তারপর আমি সংক্ষেপে আরেকবার বলছি যে বিষয় নির্বাচনে তোমাদেরকে সতর্ক হতে হবে। সমসাময়িক বিষয় হতে পারে, কিন্তু আমি পরামর্শ দিব যে এমন কোনো বিষয় যে বিষয়টার সবসময় হচ্ছে গুরুত্ব বহন করে এরকম বিষয় নিয়ে লেখালেখি করা উচিত। দ্বিতীয়ত, লেখালেখি করার ক্ষেত্রে তোমরা যখন কলাম লিখবে, তখন কলাম লেখার ক্ষেত্রে মনে রাখতে হবে যে তুমি তথ্য উপাত্তের থেকে তুমি তোমার দৃষ্টিভঙ্গিটা তুলে ধরছো। এখন দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে বারবার আমার মনে হয়, আমি মনে করছি, এই বিষয়গুলো তুলে ধরা যাবে না, কারণ কলাম পুরোটাই হচ্ছে তোমার বক্তব্য। তারপরের ব্যাপারটা হচ্ছে যে তুমি যখন
একটা বিষয় তুমি যখন নিজস্ব পয়েন্ট অফ ভিউ, নিজস্ব চিন্তা ভাবনা থেকে তুমি বিচার বিশ্লেষণ করবে, তখন হচ্ছে লেখাটা মানসম্মত হবে, কলামটা মানসম্মত হবে। তৃতীয়ত হচ্ছে তোমাদের বানানটা হচ্ছে নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে তোমরা বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষার্থী, তোমরা যদি এখন আহ ছোট ছোট বানান ভুল করে থাকো, এটা তোমাদেরই আসলে লজ্জার বিষয় যে তোমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তোমরা আহ বাংলা ভাষার বাংলা বানানগুলো ভুল করছো। তো আমরা যখন হচ্ছে প্রুফ রিড করাই একটা লেখা, তখন যখন দেখি যে লেখায় প্রচুর বানান ভুল, তখন আসলে আমাদেরই লজ্জা লাগে যে একটা বিশ্ববিদ্যালয়ের পুরো শিক্ষার্থী এত কেন বানান ভুল করবে। তো বানান ভুলের ক্ষেত্রে তোমাদের হচ্ছে নজর দিতে হবে। এবং বাক্য গঠন, যে আমরা সচরাচর যে ভাষায় কথা বলে থাকি, যেভাবে কমিউনিকেট করে থাকি, বা যেভাবে হচ্ছে আঞ্চলিকতা টান নিয়ে আসি, এই বিষয়গুলো পরিহার করতে হবে লেখালেখির ক্ষেত্রে। এবং লেখাটা হতে হবে পুরোটাই ফর্মাল ভাষায়। তো এই তিনটা বিষয় তোমরা যখন মাথায় রাখবে, তখন লেখাটা মানসম্মত হবে এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ধন্যবাদ ভাইয়া, অসাধারণ সব দিক নির্দেশনা। আশা করি এই জিনিসগুলো যদি আমরা মেনে চলি তাহলে নিশ্চয়ই একজন আদর্শ লেখক হয়ে উঠতে পারবো, এটুকু আশা রাখতে পারি আমাদের প্রজন্মের অবশ্যই, জন্য। অবশ্যই। ভাইয়া, আজকের অনুষ্ঠানের শেষাংশে আমাদের ঈদ কেন্দ্রিক ইভেন্টের প্রতিযোগীদের নাম ঘোষণা করার কথা ছিল। আশা করি আপনার কাছে ইতিমধ্যে তাদের নামের লিস্টে চলে গিয়েছে, যদি একটু চেক আপ আমি, করতেন। জি, আচ্ছা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফিচার কলাম কন্টেন্ট রাইটার্স আয়োজিত ঈদ সংক্রান্ত ইভেন্টে বিজয়ী যারা, প্রথম হয়েছে মোহাম্মদ মাইনুদ্দিন, দ্বিতীয় হয়েছে সানজিদা মাহমুদ মিষ্টি, এবং তৃতীয় হয়েছে নিপা রানী সাহা। আমি আবারও নাম ঘোষণা করছি। প্রথম হয়েছে মোহাম্মদ মাইনুদ্দিন, দ্বিতীয় হয়েছে সানজিদা মাহমুদ মিষ্টি, এবং তৃতীয় স্থান অধিকার করেছে নিপা রানী সাহা। ধন্যবাদ ভাইয়া, এবং অভিনন্দন তাদেরকে যারা আজকের এই আহ, বিজয় লগ্নে বিজয়ী হয়েছে। এবং সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ভাইয়ের কাছ থেকে বিজয়ের স্বীকৃতিটা তারা পেয়ে গেল আনুষ্ঠানিকভাবে। সত্যিই শুভকামনা সবার জন্য। আর বাকিদেরও নিরাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আমরা ভাইয়া স্পেশাল ট্যালেন্ট ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে রেখেছি। আশা করি তারাও তাদের ফলাফলটি পেয়ে যাবে। এবং সবাই খুব চমৎকার ভাবে উপস্থাপন করেছে, এত সুন্দর লেখা দেখে আমরাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু বিচারকরা জানাচ্ছেন যে একসঙ্গে তো সবাইকে শেয়ার করা সম্ভব না, এজন্যই কিছুটা আহ, তারতম্য করা হয়েছে। যাই হোক ভাইয়া, সবশেষে বিজয়ীদের, কি? হ্যাঁ হ্যাঁ, শিওর। বিজয়ীদের বিজয়ীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবং যারা বিজয়ী হতে পারেনি, তাদের আসলে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ হার জিত বড় কথা নয়, অংশগ্রহণ করাটাই বড় কথা। এটা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। যদিও এই কথাটা আমার খুব খারাপ লাগে, কারণ বিজয়ী হতে না পারলে আমার নিজের খুব কষ্ট লাগে। তো যারা আসলে বিজয়ী হতে পারোনি, তাদেরকে বলবো যে হ্যাঁ, তোমরা কষ্ট পাও, কষ্ট পাওয়াটাই ন্যাচারাল। এবং কষ্ট না পেলে আসলে মানুষের যে আবেগ, আবেগটা অবশ্যই প্রকাশ করতে হবে। তো যারা বিজয়ী হতে পারোনি, আমি বলবো হ্যাঁ, তোমরা কষ্ট পাও এবং শোককে তোমরা শক্তিতে পরিণত করো। কষ্ট পেয়ে পরবর্তীতে তোমরা যেন বিজয়ী হতে পারো সেভাবে প্রস্তুতি গ্রহণ করো। এবং যারা বিজয়ী হচ্ছে তারা অবশ্যই উল্লসিত, আনন্দিত, আমি জানি। আর বিজয়ী যারা হতে না পেরেছো তারা কষ্ট পাও। আর তোমাদের কষ্ট পাওয়াই উচিত। তোমরা কেন বিজয়ী হতে পারোনি, ভবিষ্যতে তোমাদের এই স্পিরিটটা যেন থাকে যে হ্যাঁ, অবশ্যই আমি বিজয়ী হতে পারবো। ভাইয়া দারুণ বলেছেন, শোককে শক্তিতে পরিণত করো। আমরাও আশাবাদী যে তারা যেন আরো বড় শক্তিমান লেখক হয়ে সামনে চলে আসে, এটুকু আমরা আশা রাখছি। যারা আজকের ইভেন্ট গুলোতে বিজয়ী হতে পারেননি, আম, তবুও সবার জন্যই শুভকামনা। আশা করি আপনাদের আরো অসাধারণ লেখা আমরা সামনের দিনগুলোতে পাবো। ভাইয়া, এতক্ষণ তো লেখালেখি নিয়ে কথা হচ্ছিল, অনেক অভিজ্ঞতা শুনছিলাম, নানা দিক নির্দেশনা পেয়েছি। তবে ভাইয়া, সবশেষে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আমরা যারা তরুণ প্রজন্ম তাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কোন দিকগুলোকে ফোকাস করা উচিত। যে আপনিও বলছিলেন যে আপনিও আমাদের প্রজন্মেরই আহ, মানুষ, তো আমরা আপনার থেকে জানতে চাচ্ছি অভিজ্ঞতার আলোকে যে আমাদের কোন দিকগুলোর দিকে পদচারণা হওয়া উচিত এবং আমরা কিভাবে জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে পারি। আচ্ছা, জীবন পরিচালনার ক্ষেত্রে আসলে অনেক বড় বড় মোটিভেশনাল স্পিচ দিয়ে আসলে লাভ নেই। তবে আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি এবং মানতে শুরু করেছি,
যে তুমি যে কাজটা করো সেই কাজটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করো। সেই কাজটা যেটাই হোক না কেন, তুমি যদি চুরি করো, ডাকাতি করো, এবং সেটা যদি তুমি অ্যানালাইসিস করে জেনে শুনে চুরি করো, ডাকাতি করো, তবে সেই কাজটা সেভাবেই করা উচিত। এখন তুমি চুরি করতে নেমেছো, ডাকাতি করতে নেমেছো, তুমি তোমার প্রফেশনালিজম সম্পর্কে তুমি অবগত না, সেক্ষেত্রে তো হবে না। এখন এটা আমি মজা করে বললাম, ব্যাপারটা আসলে নেগেটিভলি নেওয়ার কিছু নেই। আমার কথার মূল তত্ত্ব হচ্ছে বা তাত্ত্বিক দিকটা হচ্ছে যে, যে কাজটাই করো না কেন সেই কাজটাকে তুমি জানো, বোঝো এবং প্রফেশনালি করার চেষ্টা করো। এটাই আরকি মানে আমার নিজস্ব দর্শন, দৃষ্টিভঙ্গি, যে আমি যে কাজটা করব, আমি লেখালেখি করছি, আমি লেখালেখিটাকে সর্বোচ্চ গুরুত্ব দেব। যে নেট থেকে আমি ২ লাইন কপি করে এনে পেস্ট করে দেব বা নিজের ভাষায় এসে তুলে ধরবো, ব্যাপারটা সেরকম না। যে লিখতে হলে পড়তে হবে, পড়াশোনা করে লিখতে হবে। তো এই দিকটাকে কেন্দ্র করেই আরকি, এই বিষয়টাকে ধরেই আরকি আমি বলব যে, যে কাজটাই করো না কেন, যে কাজটা করি আমি, সেই কাজটাকেই গুরুত্ব দিতে হবে এবং সেই কাজটাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে ভালোভাবে সম্পাদন করতে হবে। এটাই আরকি, যে জীবন পরিচালনার ক্ষেত্রে এটাই হচ্ছে। আসলে উপদেশ দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারিনি। তবে আমি বলব যে এটা তোমাদের জন্য আমার এক ধরনের অনুরোধ বা হচ্ছে দিক নির্দেশনা। ধন্যবাদ ভাইয়া। কথার প্রসঙ্গে কথা আরো একটা চলে আসছে, অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি কিন্তু শেষ হচ্ছে না। ভাইয়া, এই যে বলছিলেন যে জীবন পরিচালনার কথা, এটা মনস্তাত্ত্বিক দিক থেকে জানতে চাচ্ছি যে উম, আপনি অনেক ব্যস্ত একজন মানুষ, তবুও আমি দেখেছি আপনি সুন্দর স্কেচ করেন এবং বেশ আমোদ প্রমোদ করছেন। তো এই যে নিজেকে ভালো রাখার কিছু উপায় যদি জানতে চাই আপনার কাছে, সেটা কেমন হবে? শত ব্যস্ততার মাঝেও আমরা কিভাবে নিজের জন্য একটুখানি সুন্দর সময় বের করতে পারি, যদি একটু বলতেন ভাইয়া। আচ্ছা, নিজেকে ভালো রাখার বিষয়টা আসলে পুরোটাই ব্যক্তির উপর নির্ভরশীল। তবে আমি বলব যে প্রত্যেকটা মানুষেরই আসলে একটা হবি থাকে, একটা প্যাশন থাকে। তো নিজেকে ভালো রাখার ১ম উপায় হচ্ছে নিজেকে স্পেস দেওয়া, নিজেকে সময় দেওয়া। যে জিনিসটা নিয়ে আসলে আমি নিজেও ব্যক্তিগতভাবে আরকি আ আ পেরে উঠি না। নিজেকে সময় দেওয়া, নিজেকে স্পেস দেয়া। তো নিজেকে ভালো রাখতে হলে আসলে নিজেকে সময় দিতে হয়। নিজের সাথে বোঝাপড়া করতে হয়। দিন শেষে নিজের সাথে নিজের যে একটা বোঝাপড়ার জায়গাটা, এই বোঝাপড়ার জায়গাটা রাখতে হয়। এখন ব্যস্ততার কথা বলে যদি আমি নিজের সাথে নিজের বোঝাপড়াটা না করি, আসলে আমি মনে করি যে মানুষের ভিতর আসলে ২ টি সত্তা। একটা হচ্ছে তার ভিতরের সত্তা, একটা হচ্ছে বাইরের সত্তা। তো বাইরের সত্তা দিয়ে আমরা আসলে নিজেরা পরিচালিত হয়ে থাকি। আ তো ভিতরের সত্তাটাকেও আসলে গুরুত্ব দেওয়া উচিত। ভিতরের মানুষটার কথা শোনা উচিত। তো এই ভিতরের মানুষটার কথা শোনাটাই হচ্ছে নিজেকে সময় দেওয়া, স্পেস দেয়া। পাশাপাশি নিজেকে স্পেস দেওয়ার জন্য নিজের যেটা ভালো লাগে, অনেকে গান গাইতে পছন্দ করে, অনেকে লেখালেখি করতে পছন্দ করে, অনেকে নিজের যে ক্রিয়েটিভিটির জায়গাটা, যে জায়গাটা নিজেকে হচ্ছে এনরিচ করে, সমৃদ্ধ করে। তো এই নিজেকে সমৃদ্ধ করার যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোকে হচ্ছে গুরুত্ব দিতে হবে। যেকোনো ক্রিয়েটিভ কাজ করলে সেই কাজটা যদি তার প্যাশন হয়, সেই জিনিসটা অবশ্যই তাকে মনস্তাত্ত্বিকভাবে বা মানসিকভাবে তাকে হচ্ছে ভালো রাখে। তো এই কারণে হচ্ছে আমার পরামর্শ হচ্ছে যে নিজেকে সময় দিতে হবে, নিজেকে স্পেস দিতে হবে এবং নিজের ভালো লাগার বিষয়গুলো শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে নিজের ভালো লাগার বিষয়গুলোকে হচ্ছে তুলে আনতে হবে এবং সময় দিতে হবে। ধন্যবাদ ভাইয়া। আশা করি আপনার এই উপদেশটিও আমাদের জন্য একটা বড় পাথেয় হয়ে থাকবে, যে নিজেকে ভালোবাসা, নিজেকে সময় দেওয়া। সত্যিই তাই, আমরা নিজেরা যদি ভালো না থাকি তাহলে ভালো কিছু আমাদের দ্বারায় আশা খুব কমই করা যায়, যে ভালো কিছু আমরা হয়তো দিতে পারবো না দেশ ও জাতিকে। তো নিজেকে আগে ভালো রাখতে হবে, নিজেকে চিনতে হবে, তাহলেই আমরা ভালো কিছু সবাইকে দিতে পারবো এবং নিজের জন্য ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ ভাইয়া, এর মধ্য দিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠানটি। ভালো থাকবেন, আর আশা করি আমাদের মাঝে আবারও আপনি অতিথি হয়ে আসবেন এবং সুন্দর সুন্দর কথা দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন ও আমাদের জন্য কিছু পথ নির্দেশনা রেখে যাবেন। যাই হোক, আজকের আলোচনার জন্য আমরা আপনার কাছে কৃতার্থ। যা এত এত ব্যস্ততার মাঝেও ঈদের পর দিনই আমাদের জন্য আপনি সময় বের করেছেন, এই বিষয়টা খুবই কঠিন। আম, আমরা সবাই কৃতজ্ঞ আপনার কাছে। ভালো থাকবেন ভাইয়া। এবং দর্শকদের জন্য বলছি, করোনা কাল চলছে, আপনারা সবাই নিজ নিজ শারীরিক নিরাপত্তার জায়গাটা বজায় রাখবেন এবং স্বাস্থ্য সচেতনতা গুলো মেনে চলবেন। আর যাই হোক, এই পরিস্থিতি মোকাবেলায় ব্যক্তি সচেতনতার ঊর্ধ্বে আর কিচ্ছু হতে পারে না। আপনারা সকলেই ভালো থাকুন। আগামী লাইভ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।